আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি সেটা একজন রিকশাওয়ালা আর একজন লোকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের একটা রাস্তায়। সেখানে একটা কালভার্ট আছে, আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। ঘটনা ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে একজন প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন আনুমানিক প্রায় 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে, অর্থাৎ রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জার। এমন সময় তারা কিছুটা দূরে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটার কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটাকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমার ভাড়া 100 টাকা বেশি দেব। একথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হলো। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ে কাপড়ের আরো কিছু অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরেক বাড়ির সামনে গিয়ে পড়ে। তখন তার কথা শুনে লোকজন সেখানে জড়ো হয়। অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে পাওয়া গেল না, অর্থাৎ সেই প্যাসেঞ্জারকেও সেখানে পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, অর্থাৎ প্যাসেঞ্জারের লাশ পাওয়া যায়। কাদার মধ্যে অর্ধেক গাড়া অবস্থায় ছিল সে। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘটনা, এবং এটি টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। টাঙ্গুয়ার হাওরের একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটির নাম হচ্ছে রূপনগর। এই রূপনগর গ্রামের পাশে আরেকটি গ্রাম ছিল, সেই গ্রামটির নাম কি আমি সেটা জানতে পারিনি, কারণ অনেকেই সেটা বলতে পারেনি। তবে একজন বোটম্যান মানে মাঝি এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করেছিল। এই স্টোরিটি ওই মাঝিকে বলেছিল তার দাদা যখন ছোট ছিল তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন এবং খুব চমৎকারভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন তার নাতির কাছে বা এই বোটম্যানের কাছে, এবং এই বোটম্যান আমাদেরকে যেভাবে বলেছে, আমি চেষ্টা করছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ঘটনাটি অনেক আগের, আসলে এটা যে এক্সাক্ট কত সালের ঘটনা এটি সেই বোটম্যান ভালো করে বলতে পারেনি। তবে সে এতটুকু বলেছে যে তার দাদা যখন ছোট ছিল, বয়স 12-13 ছিল, সেই সময়ের ঘটনায় ছিল এটি। তার দাদা মারা গেছে আজ থেকে আরও বহু বছর আগে। ধারণা করা হয় ঘটনাটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো হবে। তো যাই হোক, কিন্তু এক্স্যাক্ট সময়টা বা আসলে কতদিনের পুরনো সেটা বলা যাচ্ছে না, তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত, তার প্রকৃত নাম হচ্ছে হারুন, কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয়ও গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারো সাথে সেভাবে মিশতো না,
বাচ্চাটা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখতো এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করতো, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন খুব 2-3, তখন থেকেই কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতো সবাই দেখতো সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না, যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন কথা বলতো, সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখতো। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো। কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরাও বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে, বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলেও তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না। তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামেরই একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেক দিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেক দিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার, ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা? কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো, এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই
30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, তার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না, আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয়ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো, এখন হাসে না, চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না। তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বেশ করে ওই মেয়ের পরিবার মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে। যার এতদিনে বিয়ে হচ্ছিল না, হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল। তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে, বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়। তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে, কাছে আসার পর মোটু পাগল 2 হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস? আয়, কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে কি রে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত জড়িয়ে ধরেছে আর কি, হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি ওই লোকটি চিৎকার করছে। তো বিষয়টা সবাই হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কী ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে আর ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে কী ব্যাপার, এমনটা হচ্ছে কেন। তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়।
কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে, তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। মানে সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরের যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না। এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী, সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর পড়ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি, পানির উপর দিয়ে কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যিই তো চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোনো একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে। যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানকভাবে হেসে দেয়। যেই সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিলে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে। সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে, কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটা কি একটা, মানে কি একটা হাস্যকর কথা, গাঁজাখড়ি কথাবার্তা। তখন তারা বলে, না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল, কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলোর মোটু পাগলের বাড়িতে যায়, তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা বলে, আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয় নাই রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে।
চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে, তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়, আর ওই মোটু পাগল বীভৎস শব্দে হাসতে থাকে। এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল, একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে, কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3-3বার ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয়, তখন আসলে এটির বিচার কি, কারণ এর তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে, ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা, বা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা, এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়। ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে, কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে, ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে, সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবে না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো, এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল, ঘুমিয়েছিল, তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে, কি হয়েছে? বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল? ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে, মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে? চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে, না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। কোথায় গেছে, কারা নিয়ে গেছে, কেমন আছে, আর জানা যায়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি রাসেল ভাই, এটা আমাদের এলাকার একজন
সাধারণ রিক্সা চালকের ঘটনা, যার নাম রহিম মিয়া। এই রহিম মিয়া হচ্ছে আমাদের এলাকার একজন পরিচিত রিক্সা চালক, যার নাম আমাদের এলাকার সবাই জানে। অভাবের সংসার, রিক্সা চালিয়ে যেই সারাদিনে যেটা রোজগার করে সেটা দিয়েই তার পরিবার চলে। অনেকদিন সে এমন হয় যে অনেক রাতে বাড়ি ফিরেছে। আবার দেখা যায় যে অনেকদিন আগেও ফিরেছে। তো একদিনের ঘটনা, যেই ঘটনাটা আমি রহিম চাচার কাছ থেকে সরাসরি শুনেছি, সেই ঘটনাটি শেয়ার করছি। তো রহিম চাচা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। সেদিন রহিম চাচার একটু সমস্যা ছিল। এ কারণে বাড়ি থেকে বের হতে তার একটু সময় লেগে যায়। ধরেন যে সে রাত মানে দুপুর ১টা-১.৫টার দিকে আরকি বাড়ি থেকে বের হয় ভাড়া মারার উদ্দেশ্যে। তো ভাড়া মারতে সেদিন আরকি একটু তার সময় অনেক দেরি হয়ে যায়। তো তিনি আ মানে রাতের একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে, "ভাই দেখেন তো কয়টা বাজে?" তো তখন সেই লোক বলে যে, "এখন তো রাত ১টা বাজে।" তো রাসেল ভাই, একটু কথা বলে রাখি যে আমাদের এলাকায় ঢুকতে, মানে যেই রোড দিয়ে আমরা আমাদের এলাকায় ঢুকি, এই রোড ঢুকতেই আমাদের বড়, বড় ২ টা বাঁশঝাড় পার হয়ে আসতে হয়। আর এলাকার রাস্তা সত্যি কি বলবো, অনেক সরু রাস্তা। শুধুমাত্র একটা রিক্সা বা একটা ভ্যান আসতে পারবে এতটুকুই। এর বাহিরে আসলে তেমন মানে স্পেস নেই আরকি। তো রহিম চাচা তাড়াহুড়া করে তার মানে যতটুকু সদাইপাতি লাগে সেই সদাইপাতিগুলো কিনে তিনি বাড়ির দিকে রওনা দেন। তো তিনি আসতেছেন ১ম বাঁশঝাড়ের কাছে আসতেই তিনি বুঝতে পারেন যে আজকের রাতটা একটা অস্বাভাবিক রাত। মানে সবকিছুই কেন জানি তার কাছে আজকে অনেক বেশি ভয়ানক, ভয়ানক লাগতেছে। সে কোনো কিছু বুঝতেছে না ঠিক কি হচ্ছে। কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের রাতটা অন্য দিনের রাতের থেকে একটু আলাদা। তো তিনি ১ম বাঁশঝাড় যখন পার হচ্ছেন, তখন তিনি দেখতে পারলেন যে বাঁশঝাড়ের ভিতরে কোথাও একটা মানে মানুষের অনেক সমাগম। অনেকজন মানুষ সেখানে কথা বলছে, কিছু একটা হচ্ছে। তো রহিম চাচার যে রিক্সা ছিল, সেই রিক্সাটার মধ্যে ছোট একটা হেরিকেন লাগা ছিল। হেরিকেন হয়তো অনেকেই চিনবেন না, আমাদের এলাকার ভাষায় এটাকে হেরিকেন বলে। মানে হেরিকেনের মধ্যে যদি একবার আগুন দেওয়া হয়, এটা আলো দেখার জন্য। এই আলোটা আরকি আ মানে নিভে যায় না। এজন্য আমরা তখনকার মানুষ হেরিকেন ব্যবহার করত। তো এই হেরিকেনে মানে আলোতে তো সম্পূর্ণটাই দেখা যাচ্ছে না। উনি জাস্ট এতটুকু বুঝতে পারতেছেন যে এই বাজারের ভিতরের মাঝখানে কিছু গোলাযোগ হচ্ছে বা অনেক মানুষ কথা বলছে। তো উনি আসলে এই ভূত-প্রেত বিষয়ে মানে একটু জ্ঞান রাখেন। তো তাই তিনি ভাবলেন যে হয়তো এটা ভূত-টুত কোনো কিছু হবে। আমার সেদিকে দেখার কোনো কাজ নাই। আমি আমার মতো বাড়ি চলে যাই। তো তিনি তার মনে, মনে আয়াতুল কুরসি, সূরা ইখলাস আর যেগুলো সূরা তিনি পারেন আরকি, সেই সূরাগুলো বলতে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন। তো ১ম বাঁশঝাড়টা তিনি কোনো না কোনোভাবে পার হয়ে গেলেন। এখন তিনি যখন ২য় বাঁশঝাড়ের কাছাকাছি আসলেন, তখন তিনি দেখতে পারলেন তার সামনে রাস্তার একপাশে সাদা কাপড় পরা, একদম পুরো মাথা থেকে পায়ে পর্যন্ত একটা সাদা কাপড় পরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন কেউ। তো ইনি ভাবলেন, মানে রহিম চাচা ভাবলেন যে হয়তো কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে একটা হেল্প করা দরকার। তো তিনি তার রিক্সাটা একটু প্যাডেল তাড়াতাড়ি মেরে ওই সাদা কাপড় পরা লোকটার সামনে গিয়ে বললেন, "কোথায় যাবেন?" কোনো শব্দ আসলো না। তারপর তার সাইকেলের বেল বাজিয়ে জোরে বললেন, "চাচা, কোথায় যাবেন?" তখন ওই যে সাদা কাপড় পরা যেটা ছিল মানুষ, সেই মানুষটা কোনো কিছু না বলে সরাসরি রিকশায় উঠে বসলেন এবং বললেন, "সোজা যাও।" তারপর আর কিছু বলল না। তো রহিম চাচা ওই যে লোকটাকে যখন আরকি রিকশার মধ্যে উঠালেন, তো
তো যখন উনি রিক্সার প্যাডেল মারতেছেন তখন উনার কাছে অনেকটা হালকা লাগতেছে। মানে খালি গাড়িতে যেরকম হালকা ছিল এখনও ঠিক সেরকমই হালকা। একজন লোক যে তিনি উঠালেন এটার কোনো ভার বা এটার কোনো ওজন তিনি পাচ্ছেন না। তো তিনি কোনো কিছু বললেন যে হয়তো বৃদ্ধ লোক হয়তো মানে শরীর স্বাস্থ্য নেই। তো উনি উনার মতো রিক্সার প্যাডেল মারা শুরু করে দিলেন। যাচ্ছেন, 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 যাচ্ছেন। প্রায় ৫-৭ মিনিট যাওয়ার পর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, "চাচা কোথায় যাবেন? আপনাকে কোথায় নামিয়ে দেব? কোন বাড়িতে যাবেন?" অনেক প্রশ্ন করলেন কিন্তু পিছন থেকে কোনো আওয়াজ আসলো না। রহিম চাচা এবার বেশ খানিকটা ভয় পেয়ে গেল। তিনি আসলে বুঝতে পারতেছেন না যে তার সাথে কি হচ্ছে। তারপর তিনি এই যে বাসঝাটটার মানে শেষ প্রান্তে গিয়ে বাসঝাটটা পার হতে প্রায় ৭-৮ মিনিট সময় লাগে। তো উনি এটা জানেন। তো বাজারের শেষ প্রান্তে এসে উনি আরকি উনার মানে রিক্সাটা একটু ব্রেক করে পিছনের দিকে তাকালেন এবং যেটা দেখলেন সেটা তার কাছে একটা মিস্টেরিয়াস বিষয়। কারণ তিনি বাসঝাড়ের শুরুতেই যেই মানে সাদা কাপড় পরা একজনকে তুলেছিলেন সেই লোকটা আর তার রিক্সার পেছনে নেই। তো এখানে মানে রহিম চাচা আমাকে যেটা বলেছিল তিনি কিন্তু অনেক স্পিডেই প্যাডেল চালাচ্ছেন। কারণ রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। আর খিদা লেগেছে, শরীর অনেক ক্লান্ত, বাড়ি যাইলে রেস্ট নিবে। সবকিছু মিলে তিনি আরকি তাড়াতাড়ি মানে চালাচ্ছেন। তারপরও এই যে রিক্সার মধ্যে কেউ নেই এবং প্রথম থেকেই তার মনে হচ্ছে যে আসলে কেউ নেই, সেই বিষয়টা এখন সত্য হয়ে গেল। কিন্তু তার মাথার ভিতর এখন এটা ঘোরা শুরু করলো যে আসলে আমি যেই লোকটাকে তাহলে তুললাম সেটা কে ছিল? কি ছিল সেটা? তারপর তিনি আশেপাশে খোঁজা শুরু করলেন এবং তার যে গলা দিয়ে চিৎকার যতটুকু শব্দ আসে ততটুকু বললেন, "চাচা কোথায় গেলেন? চাচা!" ডাকাডাকি করলেন কিন্তু কোনো কিছুই তিনি পেলেন না। তারপর হয়তো তিনি ভাবলেন যে তার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। এটা ভেবে তিনি রিকশার মধ্যে বসে খুব জোরে প্যাডেল মারা শুরু করলেন। ২-১ হাত সামনে যাওয়ার পরেই রাস্তার মাঝখানে সেই যে সাদা কাপড় পরা লোকটা ছিল সেটা আবার দাঁড়িয়ে গেছে। এবার উনি দেখতেছেন যে এই যে লোকটা সেটা মাটি থেকে প্রায় ১ হাত উপরে ভাসমান অবস্থায় আছে। এটা দেখে রহিম চাচা অনেকটাই ভয় পেয়ে যান। কারণ এরকম দৃশ্য আর এই বাঁশঝাড়ের মধ্যে তার কাছে সত্যিই একটা নতুন অভিজ্ঞতা। তো তিনি মানে যেহেতু তিনি রাতে বিরাতে রিক্সা চালান সেই প্রেক্ষিতে তিনি কিছু সূরা কেরাত জানেন। তো তিনি তার মনে, মনে সেই সূরা কেরাতগুলো পড়তে থাকছেন এবং তার রিক্সাটাকে সামনের দিকে যাওয়া শুরু করলেন। একটা সময় গিয়ে উনি দেখলেন তার রিক্সাটা আর কোনোভাবেই চলতেছে না। রিক্সাটা কেমন যেন আটকে গেছে। মাটির সাথে একদম চুম্বকের মতো আটকে গেছে। কোনোভাবেই তিনি এত জোরে প্যাডেল মারছেন, কোনোভাবেই তার রিক্সাটা আগাচ্ছে না। তারপর উনি কোনো কথা না বলে সোজা রিক্সা থেকে নেমে রিক্সার মানে ওইখানকার রাস্তা থেকে মাটি তুলে নিয়ে এসে সূরা ইখলাস আর কি সূরা পড়ে তিনি সামনের দিকে ঢেল মারেন। সামনের দিকে যখন তিনি মানে মাটিগুলো ঢেল মারেন তখন ওই যে সাদা অবয়বটা ছিল সেই অবয়বটা খানিকের জন্য উধাও হয়ে যায়। আবার যখন তিনি আরকি ওই যে রিক্সার মধ্যে উঠলেন আবার সেই অবয়বটা আসে। তো এটা দেখার পর উনি আর মানে ওনার যে কবিরাজি এতক্ষণ থেকে উনি করতেছেন যে এতক্ষণ থেকে তার ভিতরে যেগুলা জানা আছে এগুলা ফেল মারার পরে তিনি হতবাক হয়ে যান। এখন উনি কি করবেন কোনো কিছুই বুঝতেছেন না। তারপর কিছুক্ষণ পর আসলে উনি দেখতে পারেন যে তার সামনে যে অবয়বটা ছিল সাদা কাপড় পরা সেই অবয়বটা ধীরে, ধীরে ভেসে, ভেসে তার কাছে আসতেছে। এটা দেখার পর রহিম চাচা আর নিজের চোখে কোনো কিছুই বিশ্বাস করতে পারতেছেন না। তিনি একদম তার যে মানে শরীর, তার যে মানে অবস্থা সেটা একদম অবশ হয়ে যায়। তারপর তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তো পরদিন সকালে যখন এলাকার লোক সেদিকে যাতায়াত যে মানে ছিল সকালবেলা, তখন দেখতে পারেন যে রহিম চাচা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে।
তার চোখ দুটো এখনো টল টল করে ফাঁকা কারোর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে অনেক বেশি ভয় পেয়েছে। তারপর তাকে এলাকার মুরব্বির কাছে নিয়ে যাওয়া হয় এবং এলাকার যে মুরব্বি আছে তিনি একজন ভালো কবিরাজকে ডাক দেন। কবিরাজ তাকে আর কি বলে যে সে আসলে সেই দিন এই যে মানে সাদা কাপড় পরা লোকটাকে উঠিয়েছিল, সেই লোকটা আসলে সেখানে কোনো একটা কাজে ব্যস্ত ছিল, কিন্তু এই যে রহিম চাচার সাইকেলে বেল দেওয়ার কারণে তার কাজটার মানে তার কাজটা বিঘ্নিত ঘটে। এজন্যই তারা এই রহিম চাচাকে এই ভয়টা দেখিয়েছে। তো তারপর রহিম চাচা এই সব কিছু শুনে, সব কিছু বোঝার পর তিনি আসলে নিজেকে অনুতপ্ত হন এবং তিনি তারপর থেকে কোনো দিন রাত ৮টার পরে আর রিক্সা চালাননি। যত সম্ভব তিনি চেষ্টা করেছেন দিনের মধ্যেই বাসা বেক করার জন্য। তারপরেও বিশেষ করে কোনো দিন যদি ওভার হয়ে যায়, তারপরেও তিনি সন্ধ্যার আগেই বাড়ি ফিরছেন। তো এটা আসলে সত্যি একটা ঘটনা। রাসেল ভাই, আমি জানি না কেমন ছিল ঘটনাটা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আপনার সুস্বাস্থ্য, আপনার মঙ্গল কামনা করে আমার ঘটনা শেষ করছি। আল্লাহ হাফেজ। সিরুভাল্লুর নামক একটি জায়গার ঘটনা বলবো। চেন্নাই শহরের ভেতরে অবস্থিত এই জায়গা, খুব কাছে একটি রেল লাইন গেছে। ওনাদের বাড়ি তখন 2 তালা। ওনার বিয়ের প্রায় 2 বছর পর তিনি এই এরিয়াতে শিফট করে গভর্নমেন্ট জবের পারপাসে। বালাশ্রী কখনো তেমন কারোর সাথে কথা বলতেন না। তার স্বামীর নাম আজস্ত্র সান্যাল, তিনিও গভর্নমেন্ট জব করতেন। প্রথম বেবি হওয়ার পর তিনি জব ছেড়ে দেন। এরপর থেকে বাচ্চাকে সময় দেয়া তার কাজ হয়ে পড়ে। বাসায় খুব কম সময় তার মা আসতেন, আসলেও দিনে দিনেই চলে যেতেন। পুরো বাসায় তিনি একাই থাকতেন। ওনারা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসতেন বেশি। বিকেল থেকে বিদ্যুৎ চমকাচ্ছে সেদিন, গরমের শুরু তখন। বাচ্চাকে বিছানায় ঘুম পাড়িয়ে তিনি ঘর মুছছিলেন। বাচ্চার বয়স তখন 5 থেকে 6 মাস হবে। ঘর মুছতে মুছতে যখন যেই রুমে বাচ্চা আছে সেই রুমে আসতেই দেখে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। উনি অবাক। ওনার বাচ্চাটি হামাগুড়িও তো তখন দিতে পারে না, অথচ এই বাচ্চা দাঁড়িয়ে আছে। সেদিন থেকেই ঘটনার শুরু। ওই দিন রাতে হাজবেন্ড আসবার পর তিনি ঘটনাটি শেয়ার করেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। হাজবেন্ড মনে করেন তিনি দুষ্টুমি করছেন। এরপর থেকে প্রায় 15 থেকে 20 দিনের মাথায় রাতে হঠাৎ ঘুম ভাঙে। খাটের পাশে টেবিল ল্যাম্প চালানোর পর তিনি পরিষ্কার লক্ষ্য করেন দরজার ফাঁক করে ছোট্ট একটি বাচ্চা হাসছে। তিনি তার হাজবেন্ডকে এক চিৎকার দিয়ে ডাক দেন। ডাকতেই সেই বাচ্চাটি হেসে হেসে একটি দৌড় দেয়। তার হাজবেন্ডও হাসার সাউন্ড পেল, তিনিও করকে ওঠেন। লাইট জ্বালিয়ে একটু এগোলেন এবং দেখেন কোথাও কেউ নেই, সারা বাড়ি অন্ধকার। লাইট জ্বালিয়ে সব নর্মাল করলেন, কিন্তু ভয় তো যাচ্ছে না, ঘুম তো দূরের কথা। হঠাৎ তখনই একটি সাউন্ড পাওয়া গেল। 2 জনে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলেন, আর হঠাৎ করে তাদের সামনে একটি বাধা আসলো। কোত্থেকে একটি কুড়াল এসে দেয়ালে বাড়ি খেলো। 2-3 ইঞ্চের জন্য তাদের গলার ভিতরে লাগলো না, এবং সেই হাসি বাচ্চাটি দৌড়াচ্ছে রুমের মধ্যে। তারা এক দৌড়ে বাচ্চাটিকে কোলে নিয়ে নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়ার পরে মানে যেভাবে সবাইকে, আশেপাশের সবাইকে ডেকে তুলেন। মানুষজন এত রাতে যারা বেরিয়েছে তার কথার কোনো কিছুই মেলাতে পারে না। উপর উঠে দেখে সারা বাড়িতে লেখা, আমি সবাইকে মেরে ফেলবো, সারা দেয়ালে। এবং যা দিয়ে লেখা সেটি রক্ত দিয়ে লেখা ছিল, যা বেয়ে বেয়ে দেয়াল থেকে তখনও পড়ছে। ওনার বাসা চেঞ্জ করে ফেলেন, সরাসরি চলে আসেন এই মহিলার বাবার বাড়ি। এবং একটি কথা বলি, সবাই যখন দেখেছে যে দেয়ালে একটি জিনিস লেখা, পরের দিন সকালে ওই দেয়ালে খালি ছিল। তো যারা দেখেছে তাদের মধ্যে একজন আমাকে সাহায্যকারী, এটি মেনশন করা দরকার, যিনি আমাকে সর্বপ্রকার সাহায্য করেন তার নাম উদয় কৃষ্ণ। 1 মাস নিজের বাবার বাড়িতে থাকবার পর তারা বাসা চেঞ্জ করেন এবং আসেন তিরুভিল্লা নগর নামে একটি জায়গায়।
যেই বাসায় উঠলেন তার নিচ তলায়, সেই বাসাতে তাদের সাধারণ ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ওই দিনই রাতের ঘটনা। ঘড়িতে তখন স্পষ্ট রাত 1টা। খুব জোরে তরমুজ কাটার শব্দ নিচ থেকে আসছিল, আর ঝর্ণার পাশে দাঁড়ালে তেমন পানির স্রোত পাওয়া যায় ওরকম একটা সাউন্ড আসছিল। হাজবেন্ড যিনি ছিলেন তিনি উঠে লাইট জ্বালাতে গেলেন, অথচ সুইচ চাপছেন, লাইট জ্বলছে না। অন্য রুমেরও লাইট জ্বলছে না। পায়ের মধ্যে ভেজা এবং আঠা আঠা টাইপ ফিল করছেন। যত সামনের দিকে যাচ্ছেন ততই এরকম আঠা আঠা পাচ্ছেন। তিনি আবারও রুমে এসে দেখেন তার স্ত্রীকে ডেকে তুলেন এবং রুমের টর্চটি জ্বালান, কিন্তু টর্চেরও পাওয়ার কম। যতটুকুই আলো আসছিল দুইজন মিলে এগুতে লাগলেন। এগুতেই দেখেন মেঝেতে হেঁচকে কিছু টেনে নিয়ে যাওয়ার রক্তের ছাপ, ছোপ ছোপ দাগ। চিৎকার দিয়ে উঠলেন তার স্ত্রী এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। অথচ এত রাতে কে আসবে? 2 তলা বাড়ি, ওই 2য় তলায় আবার কেউ থাকতো না। চিৎকার চালিয়ে যাচ্ছে। তখন হাজবেন্ডটি দরজা খুলে নিচে নামতে যাবে, এমন সময় ওই টর্চের আলোতে লক্ষ্য করে দেয়ালে সেই কুড়ালটি বিঁধে আছে, সাথে একটি মাথা লাগানো। আমি চিন্তা করতে পারি না। তার পেছনে পেছনে বাচ্চা কোলে করে নিয়ে ওয়াইফও দেখে ফেলে এই দৃশ্য এবং এক চিৎকার দেয়। দরজা খুলতে পারছে না। হাজবেন্ড অনেক ধাক্কাচ্ছে, কিন্তু ওপাশ থেকে লক মনে হচ্ছে। এখন তাদের কি হবে? আর সেই বাচ্চার হাসি এখন আরো বেড়ে গেছে। শুধু যে একটি বাচ্চার হাসি তাও না, অনেকগুলো বাচ্চার হাসি, একের পর এক বাচ্চার হাসি। বাচ্চাকে কোলে করে তার ওই স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। সারাটা রাতই হয়ে থাকলো, দিনই যেন হচ্ছে না। ভোর হলেই তো সবাই জাগবে, কিন্তু সেই রাত পার হচ্ছে না যে। যদি একা দেখা যেত তাহলে তো মনকে সান্ত্বনা দিয়ে যেত। ওনারা 2জন দেখছেন, আমার যে প্রত্যক্ষদর্শী ছিল সেও দেখছে, মহিলা অজ্ঞান। কিন্তু হাজবেন্ডটি অনেক চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে দরজা খুলে দেয়। হাজবেন্ড বলস্ত্রীকে জাগিয়ে তোলেন, বাচ্চাকে কোলে করে চিৎকার করতে থাকে। কিন্তু ওখানে এত লোকজনের সমাগম না থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, সবাই ঘুম। রাস্তায় একটা ট্যাক্সি পায়। ওনারা প্রায় 3-4 ঘন্টা চেষ্টা করে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ফাইনালি একটি ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সিওয়ালাকে কোনো জায়গার নাম ঠিক মতো বলতেও পারছিল না, তারা তোতলাচ্ছিল। খালি টাইমটা জিজ্ঞেস করলে ট্যাক্সিওয়ালাকে বলে রাত 1:10 বাজে। ওনাদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। যা হচ্ছে ভালো হচ্ছে না। যাই হোক, আমাদের যেতে হবে। তিনি জলদি করে তার মার বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে বালশ্রী মা মারা যান। রাতের বেলা মায়ের রুম থেকে সাউন্ড আসলেও ওরকম কেউ তোয়াক্কা করেনি। তার বাবা আরো আগে মারা গিয়েছিলেন। মায়ের ডেড বডি পাওয়া যায় পা থেকে আলাদা হওয়া পর্যন্ত। পুলিশ কেস হয়, পোস্টমর্টেম কেস হয়। রিপোর্টটাতে কোনো মানুষের হাতের ছাপ পাওয়া যায় নাই। এই ঘটনার পর তাদের ভয়ের আর কোনো সীমা থাকলো না। বাচ্চার সবাইকে তিনি আর চিন্তা করার কোনো ওয়ে পেলেন না। কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায়। এক তান্ত্রিককে দেখানোর পর তিনি যেভাবে যা করতে বলেছিলেন তারা ঠিক সেভাবেই সব প্রসিডিওর সম্পন্ন করেন। কিন্তু আলটিমেটলি যা আজকে শেয়ার না করে পারছি না, শেয়ার না করলে ধোঁয়াশার মধ্যে থাকবার কথা। তার মা মারা যাওয়ার 3 মাসের মধ্যে তাদের সাথে আরেকটি ট্র্যাজেডি ঘটে। এরই মধ্যে তারা সপরিবারে ইউএসএতে অ্যাপ্লাই করেছিলেন 5 বছর আগে। বেবি হওয়ার পর তা ডিলে হয়তো 5 বছরের জায়গায় 6 বছর হয়ে যায়। ভিসা যখন পাসপোর্টে লাগে ঠিক সেদিনের ঘটনা। মা মারা যাওয়ার পর তেমন কিছু না হলেও সেদিন ঘটনাটা তার হয়তো সারা জীবন মনে থাকবে। 1991 জানুয়ারি, সেদিন শীত ছিল। রাতের বেলা বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে 1টার সময় তিনি ঘুমিয়ে পড়েন। হাজবেন্ড তখন কোচিতে, চোখ লেগে যায়। হঠাৎ ঘুম ভাঙে। তার পায়ের কাছে একটি বাচ্চা কাঁদছে এবং তিনি লাইট জ্বালিয়ে দেখে তারই সন্তানের গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে, আর বাচ্চাটি আস্তে আস্তে তারই চোখের সামনে নিস্তেজ হয়ে পড়ল। তিনি ভেবে আর কিছু পেল না, সবাইকে ডেকে তুলল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টররাও এটার কোনো রিজন খুঁজে পায়নি। শরীরে কোনো ছাপ নেই হাতের। তার সাথের এই ট্র্যাজেডি কিন্তু কখনোই তিনি ভুলবেন না। কিছু মানুষ আমাকে এই ঘটনাটি কালেক্ট করতে যথেষ্ট হেল্প করেছিলেন, তখন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সপরিবার ইউএসএ থাকা সেই মহিলা বালাস্তি সান্যাল এখন
দুটো সন্তান, কিন্তু তারা ভালো আছেন কেন? তাদের এরকম ঘটনা ঘটে তাদের বাচ্চাদের সাথেই ঘটে। ওই নিষ্পাপ শিশুটিরও তো কোনো দোষ ছিল না, দোষ তো তাদেরও ছিল না। তাহলে ঘটনাটা কি? এই প্রশ্নটা এখনো পর্যন্ত রয়ে গেছে। সঙ্গত কারণে আমি আমার নাম পরিচয় গোপন রাখছি। মানুষের এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আর আমি অত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। আমি যুক্তিবাদী মানুষ। অনেকে আমাকে নাস্তিক বলে, কিন্তু আমি নাস্তিক নই। আমার সাথে যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোর ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি, কিন্তু এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমি সেটা পারিনি। আমার যতদূর মনে পড়ে, আমার 4 বছর বয়স থেকে এই ঘটনার সূত্রপাত। এর আগে যদি ঘটে থাকে সেটা আমার মনে নেই, যেহেতু 4-এর নিচে যে বয়সটা ছিল সেখানে কোনো কিছু মনে রাখাটা অনেক কঠিন। তখন আমরা খাগড়াছড়িতে ছিলাম। আমি তখন স্কুলে ভর্তি হইনি, সম্ভবত 1994 সাল। আমরা প্রতিদিন সন্ধ্যায় আমার বাসার পাশেই মাঠে খেলা করতাম। আম্মু এবং আন্টিরা হাঁটাহাঁটি করত। তখন আমি দেখতাম মাঠে আমাদেরই মতো, কিন্তু আমাদের চাইতে আলাদা কিছু মানুষ হাঁটাহাঁটি করছে। এক কথায়, আমি একটা দেয়ালের সামনে দাঁড়ালে যেমন ছায়া পড়বে, কিন্তু ছায়াটা সাদা, টর্চ লাইটের আলোর মতো সাদা। অনেকগুলো সাদা আলোর মানুষ মাঠে খেলছে। আমি আম্মুকে জিজ্ঞেস করতাম, এগুলো কি? আম্মু বলতো শেয়াল। পাশের জঙ্গলে অনেক শেয়াল ছিল। আম্মু ভাবতো যে শেয়াল দেখে আমি ভয় পাচ্ছি। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে দেখতাম, অর্থাৎ মাঠের মধ্যে সেই সাদা আলোর মানুষগুলো অথবা অশরীরীগুলো তাদের খেলা করতে দেখতো। আমার কাছে সেটা স্বাভাবিক ছিল, আমি ভয় পেতাম না। কাহিনীতে কিছুটা পরিবর্তন আসে 1997-98 সালের দিকে। তখন আব্বুর বদলি হয়ে যায় চট্টগ্রামে। আমি ক্লাস 3-তে পড়ি, এবং এই কাহিনীর মধ্যে যে বদলটা সেটা হলো, খাগড়াছড়িতে আমি ওদেরকে দেখতাম মাঠে, আর চট্টগ্রামে ওরা চলে যায় দেয়ালে, ছায়ার মতো। অবিকল একটা মানুষের ছায়া, কিন্তু টর্চ লাইটের আলোর মতো উজ্জ্বল। সন্ধ্যায় খেলার সময় দেখতাম যে দেয়াল দিয়ে হেঁটে যাচ্ছে অনেকগুলো আলোর মানুষ, কিন্তু ওদের পা কখনো মাটিতে লাগানো থাকতো না, শূন্যে ভাসমান অবস্থায় থাকতো। আমি ভয় পেতাম না, খেলার সাথীদেরকে বলতাম। তারা মজা করে ধরতে যেত, কিন্তু ধরতে পারতো না। তবে পরে জানতে পারি যে তারা কেউ আসলে কিছুই দেখতো না, দুষ্টুমি করত। শুধুমাত্র যে ঘটনাটা বলছে, আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছে, সেই দেখতো যে দেয়াল থেকে, অর্থাৎ দেয়ালের গায়ে কতগুলো সাদা ছায়া হেঁটে যাচ্ছে, এবং সেটা মাটি স্পর্শ করতো না কোনোভাবেই। 2003 সালে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সন্ধ্যায় বের হওয়া একদম বন্ধ, তাই আর আলোর মানুষটা দেখা হয় না। 2006 সাল, আমি এসএসসি পরীক্ষার্থী। গ্রাম থেকে নানু ও মামা এসছে। পরীক্ষার আর মাত্র 15-16 দিন বাকি। নানু আমার সাথেই ঘুমায়, আমি রাত 1:30 পর্যন্ত পড়ি। হঠাৎ এক রাতে, আনুমানিক রাত 3টা বাজে, আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখি আমার রুমে 3জন লোক চাদর মুড়ি দিয়ে হাঁটছে। তাদের গা থেকে আলো ছড়াচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। প্রায় 30 মিনিট জেগে ছিলাম। নানুকে জড়িয়ে ধরলাম। নানু বলল যে কি হয়েছে? আমি বললাম যে ভয় পাই। সকালে আমি নানুকে জিজ্ঞেস করলাম। নানু বলেন, সত্যি গত রাতে আমি ভয় পাই বলেছি। জিজ্ঞেস করার কারণ, আমি যুক্তি প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না। ঘটনাটা আমার স্যারের সাথে শেয়ার করলে উনি বললেন যে এগুলো জিন, অর্থাৎ রাত 3টার সময় তার রুমে যে ছায়া মানুষগুলো দেখতে পাচ্ছিলেন তারা জিন ছিল। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বলেন স্যার। এরপরে কেটে গেল আরো 2 বছর। 2008 সাল, আমি এইচএসসি দিয়ে ঢাকায় গিয়েছি কোচিং করতে। একটা হোস্টেলে থাকি। হঠাৎ একদিন আমি স্বপ্নে দেখি আমার বড় খালা আমাকে মারছে, পেটে জোরে একটা লাথি মারছে। আমার চোখ লাল হয়ে বেরিয়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। ঘুম থেকে আমি উঠে গেলাম, ঘুম ভেঙে গেল। আমি কোথায়?
এরা কারা, আমি কে, কিছুই মনে করতে পারছি না। আমি নিঃশ্বাস নিতে পারছি না। পেটে প্রচন্ড রকম ব্যথা করছে প্রায় 15-20 মিনিট পর্যন্ত। হঠাৎ আমার রুমমেট আমার গা ধরে ঝাঁকুনি মারে। তখন আমার সব মনে পড়ে যায়। তাকিয়ে দেখি ঘড়িতে সকাল 11টা বাজে। তারপর দেখলাম যে আমার পেট সত্যিই লাল হয়ে আছে, যেন সত্যিই কেউ প্রচন্ড জোরে লাথি মেরেছে। ঘটনাটা আমি আমার মাকে বলি, তারপর বাসায় চলে যাই। আম্মু একটা তাবিজ আনিয়ে দেন আমাকে। হোস্টেলে হঠাৎ একদিন দেখি হাতে তাবিজটা নেই, কোথাও খুঁজেও পাই না তাবিজটা। তারপর যখন বাসায় যাই, টানা 21 দিন জ্বর এবং বমি, আর ভয়াবহ সব দুঃস্বপ্ন আমি দেখতাম। প্রতিটা স্বপ্নের বিষয়বস্তু আমাকে কেউ মারছে অথবা আমি মরে যাচ্ছি। মৃত্যুর 1 সেকেন্ড আগে আমার ঘুম ভেঙে যেত, অর্থাৎ স্বপ্নে যখন মৃত্যুর খুব কাছাকাছি বা মরে যাবার মতো অবস্থা, তখন ঠিক 1 সেকেন্ড বা সেই সময়টা মুহূর্তে ঘুমটা ভেঙে যেত। শরীরে প্রচন্ড রকমের ব্যথা করত। সকাল, বিকাল, দুপুর, রাত যখন তখন আমি স্বপ্ন দেখতাম। এমনকি সোফায় বসে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করলেও আমার চোখে স্বপ্ন চলে আসতো। তারপর আমি সুস্থ হই, হোস্টেলে যাই, তাবিজটা খুঁজে পাই বিছানার তোশকের নিচে। কিন্তু তোশকের নিচে কিভাবে গেল যাই হোক, 2009 সালে আমরা সিলেটে আসি। ভার্সিটিতে ভর্তি হলাম। আমার বয়স তখন 18-র বেশি। আমার জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়। একটা রাত আমি ঘুমাতে পারিনি। এক কথায় পাগল হয়ে গিয়েছিলাম। স্বপ্নের মাঝে কতবার যে মৃত্যুর হাত থেকে ফিরে আসতাম। ভয়াবহ সেই জিনের চেহারা আমাকে প্রতি রাতে তাড়িয়ে বেড়াতো। 5 মিনিটের জন্য আমি ঘুমাতে পারতাম না। স্বপ্নে যে জায়গায় মারা হতো, ঘুম থেকে ওঠার পর সেই জায়গাটায় ব্যথা করত, লাল হয়ে থাকতো। সায়েন্সে নাকি এই সমস্যাকে ব্যাখ্যা দেওয়া হয় একভাবে। আমার ভার্সিটিতে যাওয়া বন্ধ প্রায় 3 মাস। আমি কি বলি, কি করি, কিছুই আমার মনে থাকে না। এমনকি আমার নানা নাকি ওই সময় আমাদের বাসায় ছিলেন, কিন্তু আমি আজও সেটা মনে করতে পারি না। অনেকের সাথে কথা বলে জানতে পারি আমাকে নাকি তখন দেখতে ভীষণ ভীষণ অপ্রস্তুত মনে হতো সব সময়। বিশেষ করে আমার চোখ। সাধারণ এবং মানসিক সব ডাক্তারই দেখানো হয়েছে। তারা আমাকে শুধুমাত্র ঘুমের ওষুধ দিত এবং বলতো যে যখন খুব সমস্যা হবে তখন যেন ইনজেকশন দেয়া হয়। আমার মনে আছে আমি দিনের 7টা পর্যন্ত ইনজেকশন দেয়া হয়েছে। আমার এক পাশে ভাই, এক পাশে মা ঘুমাতো। আমি মাকে ধরে রাখতাম আর ভাই আমাকে ধরে রাখতো, কিন্তু স্বপ্নগুলো আমাকে ছাড়তো না। আমি প্রতি রাতে চিৎকার করতাম। দিনে যখন আমার মাথা ঘুরে পড়ে যেতাম, আবোল তাবোল বকতাম। একজন হুজুর আমাকে বলল যে তেল পড়া মেখে ঘুমাতে। আমি তখন এগুলো বিশ্বাস করতাম না। অবিশ্বাস্য রকম ভাবে সেদিন যেই দিন তেল পড়া মাখতাম, সেদিন আমি রাতে কোনো স্বপ্ন দেখতাম না। যেদিন মাখতাম না সেদিনই আমি স্বপ্নগুলো দেখতাম। আমাকে অসহায়ভাবে হুজুরকে বিশ্বাস করতে হলো, যদিও আমি এতদিন পর্যন্ত সায়েন্সের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কিন্তু সেই হুজুরও আমাকে স্পষ্ট করে কিছুই বলল না। শাহপরান মাজারের হুজুর আমাকে বললেন আমার উপর জিনের নজর আছে। আমি এসব বিশ্বাস করতাম না। আমাকে পানি পড়ার তাবিজ দিলেন। আমি ব্যবহারও করিনি, ফেলে দিয়েছি সেগুলো সুরমা নদীতে। আর আমার সেই হুজুর আমাকে একটা শরীর বন্ধের তাবিজ দিলেন, যা আমি ব্যবহার করে সুফল পেয়েছি। তাবিজ গলায় লাগাবার সাথে সাথে অবিশ্বাস্য রকম ভাবে আমার ভেতর থেকে সব ভয় চলে যেত। 2010 সাল, আমি 2য় বর্ষে পড়ি। হঠাৎ একদিন দেখি গলায় তাবিজটা নেই। আমি এবার ভয় পেয়ে গেলাম। তাবিজ খুঁজে পেলাম ঘরের এক কোনায়, কিন্তু আর গলায় দিলাম না। একদিন আম্মু অসুস্থ হয়ে গেছে, আবোল তাবোল বকছে। হঠাৎ আমাকে ডাক দিল, বলল তোর যে বড় তাবিজটা আছে না, হুজুর দিচ্ছে, হুজুর যেটা দিয়েছে তোকে সেটা ফেলে দে, ওটা ভালো না, এক্ষুনি ফেলে দে, যা ফেলে দে। অর্থাৎ তার আম্মু অসুস্থ অবস্থায় বলছিল যে তোর যে বড় তাবিজটা আছে
হুজুর দিয়েছিল, সেই তাবিজটা তুই ফেলে দে। আমি একরকম ঘাবড়ে গেলাম, কিন্তু তাবিজটা ফেললাম না, একটা কাচের বয়ামে রেখে দিলাম। তারপর আমি আবার স্বপ্ন দেখি। প্রতি রাতেই আমি সেই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতে থাকি। 2011 সাল, একদিন আমি রাতে বাথরুমে আয়নায় দেখি সেই জিনের চেহারা আমার দিকে তাকিয়ে হাসছে। তার চেহারা কি যে ভয়ঙ্কর, আমার সেই অনুভূতি আমি আসলে লিখতে পারবো না। তবে অনেক কেঁদেছি। আমার সাথেই কেন এমন হবে? আমি কি দোষ করেছি? এখন আমার কাছে এটা কোনো ব্যাপার না। একজনের সাথে এই ঘটনা শেয়ার করেছিলাম। সে বলেছে রাতের বেলা রুমের মাঝখানে বসে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে, তারা কি চায় সেটা জানতে। কিন্তু আমি করিনি, কি লাভ? কদিন আগেই আমার ভাইয়ের পরীক্ষা, দেখলাম সে আকাশি রঙের আর নীল জিন্স পরে, ডান হাতে বোর্ড আর ডান হাতে বোর্ড নিয়ে, অর্থাৎ পরীক্ষা দেবার জন্য আমরা যে বোর্ডগুলো ব্যবহার করি, বোর্ড নিয়ে বাম হাতে দরজা খুলে বেরিয়ে গেল বাসার থেকে। একটু পরেই দেখি যে সে আবার একইভাবে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম যে কিরে, তুই ঢুকলি কখন? সে তো পুরো অবাক, আমি বের হলাম কখন? আমি বললাম যে তাহলে 2 মিনিট আগেই কে গেল? সে বলল মানে? আমি বুঝতে পারলাম ঘটনাটা কি। আমি ওকে যেতে বললাম, কারণ এর আগেও এই ঘটনা 2-3 বার ঘটেছে। শুধু ভয় পাচ্ছিলাম ওর যাতে কিছু না হয়, অর্থাৎ ছোট ভাইয়ের যেন কিছু না হয়। আমি অনেক কিছুই বলে দিতে পারতাম যা অন্য কেউ পারতো না। আমি নিজেই অবাক হয়ে যেতাম। যেমন আমার বান্ধবীর বয়ফ্রেন্ড কোথায় রয়েছে, কার সাথে রয়েছে, সেটা আমি অনুমানের উপর সঠিক বলে দিতে পারতাম। আমি যে কাহিনীটি এখন শেয়ার করব সেটি আমাকে সৌদি আরব থেকে পাঠিয়েছেন একজন, সৌদি আরবের জেদ্দা থেকে, এবং ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল। বর্তমানে উনি সৌদি আরবের জেদ্দায় থাকেন, এবং উনি যে কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন সেটা 2020 সালের 16ই জানুয়ারিতে ঘটে যাওয়া একটি কাহিনী। এবং ওনার সাথে 4 জন বন্ধু ছিল। উনি নাম বলতে আমাকে নাম লিখে দিয়েছে এবং বলেছে এগুলো শেয়ার করতে। শান্ত যাদের নাম এরকম উল্লেখ থাকে আমি করি, আর যাদের নাম নিষেধ করা থাকে সেগুলো আমি শেয়ার করি না। তো ওনার সাথে 4 জন ফ্রেন্ড ছিল। তার মধ্যে একজন নাম মুস্তাফিজ, বাসির, আলামিন। সে মানে উনি যিনি মোহাম্মদ ফয়সাল, দেন মুস্তাফিজ, বাসির এবং আলামিন নামে 4 জন। তো আমি ওনাদের ঘটনা শুরু করি। এই আমাদের ফয়সাল সাহেব থাকতেন হচ্ছে কুমরা নামে একটা জায়গায় জেদ্দার, এবং এই জায়গাটা নাকি আসলে পাহাড় ঘেরা একটা জায়গা, এবং চারিপাশে পাহাড় ঘেরা, এবং মাঝখানে হচ্ছে তাদের শহর। তো উনি এখানে গত বছরের অক্টোবরে সৌদি আরবে যান, এবং তিনি প্রায় পাহাড় দেখতেন, এবং তার কিউরিয়াসিটি হতো, এবং মনে হতো যে পাহাড়গুলো তো বেশ দূরে, যদি দেখতে পেতাম ভালোই লাগতো, কাছাকাছি যদি যেতে পারতাম। তো এরকম চিন্তা ভাবনা ওনার সাথে ওনার ফ্রেন্ডদেরও হয়। তো একদিন এরকম প্ল্যান করে ওনারা একটু কাজের থেকে আগে চলে আসেন যে আজকে পাহাড় দেখবে। ওই দিন সম্ভবত ওনাদের ছুটির দিন ছিল, এবং ওনারা অথবা আগে বেরিয়ে আসেন বাসার থেকে, যে ওনাদের ইচ্ছা ছিল যে ওনাদের পাহাড়ে যেতে হবে। তো তাড়াতাড়ি চলে আসেন ওনার অফিস থেকে। তো অফিস থেকে এসে ওনারা খাওয়া দাওয়া করে দুপুরের পরে সবাই বের হন পাহাড় দেখার জন্য। তো যাই হোক, একটা জায়গায় ওনারা আসেন যে পাহাড়টা ওনারা দূর থেকে দেখতে পেতেন, এবং যেটাতেই ওনাদের যাওয়ার ইচ্ছা ছিল সেখানে ওনারা এসে হাঁটতে থাকেন সেই পাহাড়ের উদ্দেশ্যে। এবং এটা মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় পাহাড়টার দিকে। এবং হাঁটছেন, চোখের দৃষ্টিতে মনে হচ্ছিল যে পাহাড়টা খুব কাছাকাছি, বাট যখন হাঁটা শুরু করেন তখন দেখেন যে বাস্তবতা আসলে কঠিন, কারণ পাহাড় আসলে অনেক দূরে এবং রাস্তা শেষ হতে চাচ্ছে না। মরুভূমির মধ্যে দিয়ে হাঁটাও বেশ কষ্ট। এবং এটা যারা মরুভূমিতে হেঁটেছেন তারা জানেন, বা যারা একটু অ্যাডভেঞ্চারাস মানুষ, অ্যাডভেঞ্চার সম্বন্ধে স্টাডি করেন বা বই পড়েন, আপনারা সবাই জানবেন যে মরুভূমিতে হাঁটা অনেক কষ্ট, এবং মরুভূমিতে সবসময় যে কোনো দূরত্বকে অনেক দূরের জিনিসকে কাছের মনে হয়, কিন্তু আসলে সেটা অনেক দূরে। যাই হোক, ফয়সাল সেভাবে হাঁটতে থাকেন, এবং হাঁটতে 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 তারা যখন এর মাঝখানে যেটা হয় যে একজন পথিকের সাথে তাদের দেখা হয়। লোকটা মরুভূমির কোনো লোক, ওখানকার কোনো বেদুইন টাইপের লোক, হয়তো উট নিয়ে ফিরে আসছিলেন।
তো যখন ফয়সালদের সাথে দেখা হয়, তখন সেই লোকটা আরবিতে তাদেরকে কিছু প্রশ্ন করেন। তো আরবি ভালো না জানায় ফয়সালরা সেই কথার উত্তর দিতে পারেন না, কারণ জিনিসটা হচ্ছে যে ওরা গিয়েছিল ওখানে তখন আরবি শিখতে পারেনি, হিন্দিতে কথা বলতে পারতো এবং মালিকের সাথে হিন্দিতেই আলাপ করতো। তো ওই লোক যা বললো ওনারা কিছু বুঝতেছে না, আর ফয়সাল কি যা বলছে সেটা ওই লোকটা বুঝছে না। তো যেটা হয় যে আকারে ইঙ্গিতে ফয়সাল বোঝানোর চেষ্টা করে যে আসলে আমরা ওই পাহাড়ের দিকে যাব। লোকটা তাদেরকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, মানে আকারে ইঙ্গিতে বোঝায়। তো তারা ওই পাহাড়টার দিকে দেখিয়ে দেয়। তো লোকটা তাতে নাকি বিরক্ত হয়ে যায় খুব, তাদেরকে রাগ করে মানে মানে ফিরে যাওয়ার একটা ইঙ্গিত করে, কিন্তু ফয়সালরা সেটা শোনে না, তারা হাঁটতেই থাকে। ওই লোকটা বিরক্ত হয়ে তার পথে চলে যায়। সো হাঁটতে হাঁটতে বেশ লম্বা সময় পার হয়। এক সময় দেখে সূর্য একদিকে হেলে গেছে এবং প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, পড়ন্ত বেলা। এই সময় তারা পাহাড়ের গোড়ায় এসে পৌঁছায় এবং পাহাড়ের গোড়ায় পৌঁছে এসে তারা খুবই খুশি হয়ে যায়, কারণ আসলাম, শেষ পর্যন্ত জয় করেছি, এত দূর হেঁটে আসলাম। তো ওরা ঘুরে পাহাড়ের চারপাশে ছবি তুলতে থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলে পাহাড়ের ছবি তুলে, এবং আপনারা জানেন পড়ন্ত বেলায় পাহাড় বেশ সুন্দর লাগে। তো ছবি তুলতে তুলতে একটা সময় তারা আবিষ্কার করে যে পাহাড়ে ওঠার রাস্তা পাচ্ছে না, তারা পাহাড়ে উঠতে চায় বাট রাস্তা পাচ্ছে না। তো ঘুরতে 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 একটা জায়গায় যে পাহাড়ে ওঠার একটা রাস্তা তারা পেয়ে যায় এবং তারা ওঠা শুরু করে সেটা পেয়ে। তো যখন উঠছে, উঠতে 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 বেশ খানিকটা ওঠার পর দেখে যে তখন অন্ধকার হয়ে গেছে, শুধু মানে নিচের দিকে বেশি অন্ধকার, উপরের দিকে অন্ধকার ঘনিয়ে আসছে। সো বেশ খানিকটা অন্ধকার যখন হয়ে গেছে, মোবাইলের আলো ফেলে ফেলে উঠছে তারা। এই সময় উপর থেকে শুনতে পায় যে মানুষ কেউ কথা বলছে। কথার শব্দগুলো একটু ডিফারেন্ট, একটু কেমন জানি মানে একটু অন্যরকম আওয়াজে কথা বলছে, বাট কথাগুলো বলছে আরবিতে। এবং ফয়সালরা যেটা হয় সেটা এটা শোনার পরে তারা মনে করে যে প্রথমে যে আরো মানুষ মনে হয় পাহাড় দেখতে আসছে এখানে এবং তারা মনে আরবীয়। তো তাদের মনে একটা উৎসাহ জাগে যে তাহলে তো আরো যে টুরিস্ট থাকে, অন্ধকার হয়েছে তো কি হয়েছে, আমরা তো যেতেই পারি। তো যাই হোক উঠছে, তো ওরা তারপরে উঠতে থাকে। উঠতে উঠতে দেখে যে ভয়েসগুলো আরো কাছে আসছে, আরো কাছাকাছি আসছে, এবং ভয়েসগুলো ডিফারেন্ট। মানুষ সাধারণত যেভাবে কথা বলে সেরকম ভয়েস না, একটু ডিফারেন্ট। তো একটা সময় যখন হাঁটতে হাঁটতে তারা কাছে হয়ে গেছে, হঠাৎ দেখে পাহাড়ের উপরে একটা জায়গায় তাদের থেকে একটু সামনে কিছু মানুষ টাইপের অবয়ব, এবং সেগুলো মানুষ কিনা বলা আসলে কঠিন কাজ। তারা তাদের পা গুলো আছে মাটিতে, মাথাগুলো অনেক উপরে, মানে হাইট এক একজনের যে কতখানি হাইট বোঝার মতো না, লাইক 20-25 ফিটের উপরে হাইট, এবং সবাই সাদা জব্বা পরা। এবং তারা উপর থেকে তাকিয়ে আছে, তাদের চেহারা ঠিক মতো আন্দাজ করতে পারছে না তারা, তারা শুধু জব্বাগুলোই দেখতেছে, লম্বা একটা মানুষের মতো কয়েকটা এরকম দাঁড়িয়ে আছে, এবং তারা কিছু একটা বলছে তাদের দিকে তাকিয়ে বিরক্ত ভাষায়। তারা এই সিনটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ফয়সালরা। এটা যদি আমরা যে কেউ দেখি যে 20 ফিট উঁচু কোনো কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে, তাও এরকম নির্জন রাতে পাহাড়ের উপরে, এবং সৌদি আরবের পাহাড় সম্বন্ধে অনেকেই বলেছে খুবই নির্জন। সো এই জিনিসটা যখন দেখে তারা পেছন ফিরে তাড়াতাড়ি দৌড় দেয় এবং নামতে থাকে, এবং তাদের মনে হয় যে পেছন থেকে তারা বিরক্ত হয়ে কিছু বলছে, এবং তাদের দিকে পাথর উড়ে আসতে থাকে, ছোট ছোট পাথরের ঝিল উড়ে আসতে থাকে, এবং ওনারা নামতে থাকে। তা দ্রুত নেমে আসে, পাহাড় থেকে নামতে নামতে হাত পা কেটে যায় তাদের সবার, এবং তারা মরুভূমিতে আসার পরও দৌড়ানো শুরু করে। এবং যখন দৌড়ানো শুরু করে তখন দেখে যে উপর থেকে পাথর এখনো ছুটে আসছে, এবং এক ধরনের চিৎকার আসছে, এবং চিৎকারগুলো বিভৎস শব্দ, যেটা মানুষের পক্ষে করা সম্ভব না, কেমন একটা বিভৎস শব্দের চিৎকার। এবং ওনারা দৌড়াতে থাকে, ফয়সালরা দৌড়াতে দৌড়াতে, তার এক বন্ধু সে বমি করে অসুস্থ হয়ে যায় সে জায়গায়, তারপরেও তাকে টেনে নিয়ে তারা দৌড়াতে থাকে, এবং একসময় তারা আবিষ্কার করে যে মরুভূমিতে তারা পথ হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় হঠাৎ তাদের মধ্যে একজন মাথা ঠান্ডা করে চিন্তা করে যে কিভাবে যেতে পারবো। তো দূরে হঠাৎ খেয়াল করে হাইওয়ে লাইটের একটা লাইন, একটা রাস্তার একটা মানে দেখা যাচ্ছে। তখন সেই আলোকে উদ্দেশ্য করে তারা হাঁটা শুরু করে, এবং হাঁটতে 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 এক সময় তারা চলে আসে সেই রাস্তার উপরে, এবং সেই রাস্তা ধরে এক সময় তারা আস্তে ধীরে তাদের বাসায় চলে আসে। এবং এভাবেই তাদের এই পাহাড় দেখা শেষ হয় বা ভৌতিক অভিজ্ঞতা হয়। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার নানু আমার আন্টির বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আমাকে নিয়ে তার আত্মীয়ের বাসায় যান,
কিন্তু আমাকে সেখানে যাওয়ার জন্য আমার আম্মু আমাকে নিষেধ করে। কিন্তু আমার নানু আমাকে সাথে নেওয়ার জন্য আম্মুকে খুব অনুরোধ করেছিল। তবু আম্মু রাজি হয় না। আম্মু বলে, তুমি সেখানে যেতে পারবে না। আমি তাকে প্রশ্ন করি, কেন পারবে না? কেন পারবো না? সে আমাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আমি পরে আমার আন্টিকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে আমাকে কারণটি বলে। আন্টি বলল, বাসাটিতে প্রেতাত্মা আছে। সেই বাসার বড় ছেলের এবং 3 বউ আত্মহত্যা করেছে। সে বাসার বড় ছেলের 3 বউ আত্মহত্যা করেছে। সে তার বউদের উপরে অমানবিক নির্যাতন করত। প্রথম বউ মারা যাওয়ার পরে সে দ্বিতীয় বিয়ে করে, তারপর তৃতীয় বউ মারা যাওয়ার পর সে নিজেও দুর্ঘটনায় মারা যায়। অনেকে বলে তার স্ত্রীদের প্রেতাত্মা তাকে হত্যা করে। আন্টির এসব অবাস্তব কথায় আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। আমি তাকে বলি, এসব কুসংস্কারে তুমি বিশ্বাস করো? আমি ছোটবেলা থেকে খুব নির্ভীক আর যুক্তিবাদী ছিলাম। আমি আন্টিকে বললাম, সায়েন্সের যুগে এসব কুসংস্কারের কোনো ভিত্তি নেই। আমাকে সে বলল, এমন অনেক জিনিস আছে যার কোনো ব্যাখ্যা নেই সায়েন্সের কাছে। আমি বললাম, আমি এসবে বিশ্বাস করি না, তুমি করলে করো, কিন্তু আমাকে এসব বলো না। আন্টি বলল, তুই হয়েছিস তোর বাবার মতো আধুনিক যুগের যুক্তিবাদী রোবট। আমি বললাম, ঠিক আছে, এতদিন পরে বুঝলে। আমি আমার বাবাকে যে সবকিছু বললাম। আমার বাবা আমার আম্মুকে বলল, সে থেকে যেতে দাও, তোমাদের কুসংস্কার তার মাথায় ঢুকিও না। আমার ডাকনাম সিথি। আম্মু আমাদের যুক্তিদের সাথে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর নানু যাওয়ার জন্য তৈরি হলাম। আমি যখন সেখানে পৌঁছলাম দেখলাম পুরাতন আমাদের বিশাল দ্বিতলা একটা ভবন, পুরাতন আমলের একটা দ্বিতলা ভবন। প্রত্যেকটা রুম অনেক বড়, বিশাল জানালা। ভাবতে খুবই অবাক লাগলো যে এত বড় বাড়িতে মাত্র 3 জন মানুষ থাকে। একটি 70 বছর বয়স্ক মহিলা, একটি দারোয়ান এবং একটা বুয়া। বয়স্ক মহিলাটি আমার নানুর বোন। সেই সম্পর্কে তিনি আমার নানুই হন। আমি নানুকে বললাম, এত বড় বাড়িতে আপনি একা কিভাবে থাকেন নানু? আপনার খারাপ লাগে না? নানু বলল, আমার এখানে অভ্যাস হয়ে গেছে। তাছাড়া নামাজ রোজা করে কখন সময় চলে যায় বোঝাই যায় না। আমার নানু তার বোন অনেকক্ষণ ধরে আলাপ করছিল। আমি নানুকে বললাম, আমি বাসাটা ঘুরে দেখতে চাই। নানু বলল, একা যেও না, কাজের বউকে নিয়ে যাও। আমি বুয়াকে নিয়ে বাসাটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাসাটা খুব বড়, দেয়ালে পুরাতন আমলের কারুকার্য, দরজা জানালাও বেশ কারুকার্যময়। আমি সামনের দিকে বিশাল একটা বাগান ঘুরে দেখলাম। বাগানে অনেক রকমের গাছ ছিল। এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি। সবচেয়ে মন কাড়লো আমার পেয়ারা গাছে, বড় বড় পেয়ারা দেখে। আর তার চেয়েও বেশি অবাক হলাম দেখে যে সব গাছের আশপাশ খুব পরিষ্কার, কিন্তু পেয়ারা গাছের নিচে অনেক পেয়ারা পড়ে আছে। পেয়ারা পাড়তে আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সবগুলো পেয়ারা আমার নাগালের বাইরে ছিল। তাই আমি একটি চেয়ার খোঁজা শুরু করলাম। আমি বুয়াকে জিজ্ঞেস করলাম চেয়ার আছে কিনা। বুয়া বলল, আপা ছাদে আছে, এখানে নেই। আমি বললাম, তুমি যাও নিয়ে আসো। আমি সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছিলাম। আমি তাকে বললাম যে তুমি যাও, আমি নিয়ে নিব। আমি সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো আমার পিছনে যেন কেউ আছে। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম কই, কেউ তো নেই। তবু আমার মনে হতে লাগলো যেন আমার পেছনে কেউ আছে। তখন আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। এই ভেবে আমি যখন উপরে যাচ্ছিলাম তখন দেখলাম একটি গর্ত, যা সিঁড়ির নিচে দেখা যাচ্ছিল। সেদিকে তাকাতেই দেখলাম জ্বলন্ত 2টি সবুজ চোখ আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে আমি পেছনে সরে গেলাম। তারপর ভাবলাম আমি ভুল দেখেছি। এই ভেবে আমি আবার গর্তের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম যে না, সেখানে কিছু নেই। তখন আমি মনে মনে বললাম হয়তো আন্টির মুখে ঘটনা শোনার পরে আমার হ্যালোসিনেশন হচ্ছে। তাই আমি নিজেকে অভয় দিয়ে ছাদ থেকে চেয়ারটা নিয়ে আসলাম। তারপর চেয়ারটি পেয়ারা গাছে নিচে নিয়ে বসলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমি তো দ্রুত চেয়ারে দাঁড়িয়ে পেয়ারা পাড়ার চেষ্টা করলাম। তবুও পেয়ারা আমার নাগালের একটু বাইরে ছিল। অবশেষে প্রচুর চেষ্টা করার পরে আমার হাতে একটা পেয়ারা আসলো। আমি যখনই পেয়ারা পাড়তে লাগলাম তখন আমি গাছের ডাল থেকে আমার হাত সরাতে চাইলাম, কিন্তু পারলাম না।
মনে হলো যেন কেউ খুব জোরে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আমি আমার হাত ছাড়ানোর প্রচুর চেষ্টা করছিলাম। তখন আমি দেখলাম পেয়ারা গাছের ডালে সাদা শাড়ি পরা একটি মহিলা গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে এবং সে তার হাত দিয়ে আমার হাতটি শক্ত করে ধরে রেখেছে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যখন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও পারলাম না, তখন মনে মনে ভাবলাম, পেয়ারার লোভ আর আম্মুর নিষেধ না মানার জন্য আজকে আমাকে খুব বড় মূল্য দিতে হবে। প্রচন্ড হাত ব্যথায় যখন আমি নিস্তেজ হয়ে পড়েছি, তখন চারদিক থেকে মাগরিবের আজান দেয়া শুরু করলো। ঠিক তখন সেই প্রেতাত্মাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি আমাকে দেখতে পাই আমার পাশে আমার আম্মু, আব্বু, আন্টি সবাই আছে। আমার আম্মু কান্না করছে। তখন আমি আমার আম্মুকে জড়িয়ে ধরি, বলি, আজকের পর থেকে আমি কখনোই তাকে অমান্য করব না। ঘটনাটি পাঠিয়েছেন সামি আহমেদ। ঘটনা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমারই এলাকার একটি আঙ্কেলের ঘটনা, এবং এই আঙ্কেল হচ্ছে আমারই খুবই ক্লোজ মানুষের মধ্যে একজনের বন্ধু। তো এই আঙ্কেলের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আপনার 1993 এর ঘটনা, এবং এই ঘটনার উৎপত্তি হয় তখন আমার বয়স 6 কি 7 বছর। তো তখন আমি ছোট ছিলাম অনেক, 6 বছর আমার বয়স, এবং আমি অনেক ছোট ছিলাম তখন। আমি এরকম ভোরবেলা আমি দেখছি সবাইকে যে খুব চিৎকার চেঁচামেচি করছে যে এই আঙ্কেলের মেয়ে মারা গেছে, সবাই চলো চলো। তো আমি ছোট ছিলাম, যেহেতু আমি যাই না তখন, আমি বুঝি নাই, আমাকে নিয়ে যাওয়া হয়নি, আমি বাসায় ছিলাম। তো পরবর্তী সময় যখন আমি ঘটনাটা কালেক্ট করি, এরকম ভাবে ঘটনাটা আসে যে ওনার মেয়েটা মারা যায় এবং মেয়েটাকে ছাদ থেকে কেউ ফেলে দেয়, এবং ফেলে দেওয়ার পর মেয়েটার বডিটা একদম মানে দোতলা থেকে পড়েছে। ওনাদের বাড়িটাও ছিল দোতলা, যে আঙ্কেলদের ঘটনা বলছি তার বাসাটা হচ্ছে দোতলা, এবং তার ভাই বোনরা সবাই থাকতো বিদেশে। তো তিনি, তার মা, তার বাবা এবং তার ওয়াইফ থাকতো। তো ওই বাচ্চাটাকে এরকম নাকি বাসার নিচে থ্যাতলানো অবস্থায় পাওয়া যায়। তো ওনারা পরবর্তী সময় এরকম বলা বলি হচ্ছিল। তো আমি তখন পর্যন্ত বুঝি নাই আসলে ঘটনা কিভাবে দাঁড়াবে, কোন জায়গায় যাবে। তো পরে যখন আমি ঘটনা কালেক্ট করি, তখন এরকম ভাবে শুনেছি যে আঙ্কেলরা অনেক প্রভাবশালী ছিলেন ওই এলাকায়, এবং অনেকেই নাকি কেস করতে চেয়েছিল, কিন্তু কোনো ধরনের কেস নাকি করা হয় নাই। তো তার মেয়েটার বয়স ছিল 3 বছর, এবং তাদের বাসাটা ছিল দোতলা। তো বাচ্চাটা নাকি এরকম থ্যাতলানো অবস্থায় পায়, পরে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পরে বাচ্চাটাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। এবং ওই দিন আঙ্কেলের মন খুব খারাপ ছিল, এবং তার একটা মাত্র মেয়ে ছিল ওইটা। তো আসল হোতা কে এটা তো আর আমি তখন পর্যন্ত জানতাম না, কিন্তু পরবর্তী সময় যখন আমি জানতে পেরেছি আমার পরিচিতদের কাছ থেকে যে আসল হোতাটা কে, সেইটা এলাকার লোকজনরাই রিভিল করে। তো তাদের বাসায় আমি বলেছি যে তাদের বাসায় তার বাবা, মা এবং তার ওয়াইফ, এবং বাসার নিচে একটা দারোয়ান থাকতো, এবং দাদির ছিল একটু সূচিবাই টাইপের। শুরুতে সূচিবাই জিনিসটা দেখা গেল, পরবর্তী সময় বোঝা গেছে যে তার সাথে একটা জিন থাকতো। সেই জিনটা নাকি মোস্ট অফ দ্য টাইম তার সাথে থাকতো, কোথাও যেত না। দাদির রুমে কাউকে ঢুকতে দিত না, এবং কেউ যদি ঢুকতো তাকে বের করে দিত দাদি। এবং দাদি সারাক্ষণ রুমের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করার ট্রাই করতো, যে জায়গায় নামাজ পড়তো সেই জায়গাটা পরিষ্কার করতো, ওয়ার্ড্রোব পরিষ্কার করতো, যেভাবে পরিষ্কার রাখার ট্রাই করতো, এবং কারো ঢোকার পারমিশন ছিল না। আর তিনি কি করেছিলেন, তার এই নাতনি তার রুমে বারবার আসতেন, এবং বারবার আসলে তার দেখা যেত মোস্ট অফ দ্য টাইম তার নাতনিকে তিনি মারছেন, যখন আসলে বকাঝকা করছেন, চিৎকার চেঁচামেচি করছেন। তো কেউ ঢুকতে না পারায় তার ছেলে ও ছেলের বউর মধ্যে প্রায় সময় তার মা এরকম ঝগড়া লাগিয়ে দিত। তো পরে তার ছেলে কি করলো, ডিসিশন নিয়ে তাদের পাশের ফ্ল্যাটে চলে গেল, ফ্ল্যাটটা আলাদা করে ফেললো, এবং দাদি থাকতো, দাদির বাবা আলাদা, দাদির বাবা আবার ওই ফ্ল্যাটে আলাদা রুমে থাকতো, দাদি থাকতো ওই রুমে, এবং দাদির বাবার ওই রুমে এন্ট্রি বানা ছিল, ঝগড়াঝাটি করতো দাদি। তো পরে রিলিজ পাই যে ওই দাদি নাকি তার এই নাতনিকে বারবার রুমে ঢুকবার কারণে এই সমস্যা এবং এই ঝঞ্ঝাট সরাবার জন্য নাতনিটাকে ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে কোলে করে নিয়ে ফেলে দেয়, এবং বলে যে চকলেট খাওয়াবো নাতিকে, এবং অন্যদেরকে বলে যে ছাদে রোদ পোহাবো। তো পরে এটা রিভিল হয় যেটা দাদি মেরে ফেলে, মোটামুটি সবাই কনফার্ম হয় যেটা দাদি মেরে ফেলে। তো আর দাদি জিন যা বলতো তাই শুনতো, এটা মোটামুটি কনফার্ম ছিল, এবং জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি করতো, কাউকে কোনো কিছু দিবে না এরকম কথাবার্তা দাদি সারাক্ষণ বলতো। এবং
দেখা যেত যে তার মা মোস্ট অফ দ্য টাইম একা একা কার সাথে জানি কথা বলছে। একটা সময় একদিন দেখা গেছে যে বাসার মধ্যে তার মা ফ্লোরের নিচ থেকে উপর করে খাটের উপর উঠে গেছে, অটোমেটিক আউট অফ নোওয়্যার খাটের উপর উঠে গেছে এবং কার সাথে জানি বিড়বিড় করে কথা বলছে। একটা সময় পর্দার পাশে দাঁড়িয়ে কথা বলছিল এবং বলছে যে তুমি কেন এসেছো বা কেন তুমি এসেছো কিনা, এরকম টাইপের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল আর কি। তো সবাই এরকম ধারণা করেছিল যে তার ওই জিন নাকি তাকে বিয়ে করতে চেয়েছে বা বিয়ে করেছে। তো এই ঘটনাটা রিভিল হয় হচ্ছে 1996-এ যখন তার বাবা মারা যায়, আঙ্কেলের বাবা মারা যায়, তখন রিভিল হয় যে তার এই বাবাকে তার মাই মেরে ফেলে এবং এটা জিনের দ্বারা প্রভোক হয়ে মেরে ফেলে। তো তার বউ আর কি, এই যে আঙ্কেল তার ওয়াইফ, তার বউ আবার এক হুজুরের কাছে যায়, সে হুজুরের কাছে যে কিছু ইনফরমেশন কালেক্ট করে, কিন্তু এটা দেওয়ার আগে মাঝখানে আঙ্কেলের সাথে এই বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে 2-3 মাসের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় এবং এই ঝগড়া কন্টিনিউয়াস করতে পারে এবং মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যায়। আশেপাশের লোকজন পর্যন্ত কমপ্লেন করতো, ইভেন বাচ্চাটা যখন জীবিত ছিল তখন পর্যন্ত বাচ্চাটা কান্নাকাটি করতো। তো বউ একজন হুজুরের কাছে যায় যে তাদের বাসায় কোনো প্রবলেম আছে কিনা, তাদের ডেইলি লাইফে কেউ কিছু করেছে কিনা। তখন তার ওই হুজুর বলে যে হ্যাঁ, তাদেরকে জাদুটোনা করা হয়েছে এবং যে বাসায় ওনাদের বাসায় যে জিনটা আছে সেই জিনটা দাদিকে দিয়ে প্রভোগ করে তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়েছে। তো সেই হুজুরের সাথে দেখা করবার আগে ইনফরমেশন পাওয়া যায় যে তার ওই আন্টিকে ডিভোর্স দিয়ে দেয় এবং আঙ্কেল নিজের ইচ্ছায় ডিভোর্স দেয়। এবং ওই যে বলেছিলাম জায়গা জমির কথা, জায়গা জমি তার মা কিন্তু একদম নিজের কাছে নিয়ে বসে থাকে এবং এটা তার বাবাকে খুব হুমকি ঝামকি দিয়ে এরকম কিছু জায়গা আছে যা তার নিজের নামে লিখিয়ে নেয়। তো সেই আন্টি পরে যাদের ডিভোর্স হয়ে যায় এবং ওই হুজুরের খবর নিয়ে জানা গেছিল যে হুজুর অনেক ক্ষতি হয়েছিল, হুজুর একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছিল। তো হুজুর বলেছিল যে জিনটা বাসা আছে সে অনেক পাওয়ারফুল এবং সে 500 বছরের বয়স বেশি এইজ, সে দাদিকে প্রচন্ড পছন্দ করে এবং দাদি দেখতে শুনতে অনেক সুন্দর ছিল আর কি। তো আঙ্কেল আন্টি ডিভোর্স হয়ে যায় এবং আঙ্কেল আন্টিকে 2 চোখে দেখতে পারতো না। তো ডিভোর্স হওয়ার পরে প্রতি সময়ে দেখা যায় যে আঙ্কেল আন্টি আর আঙ্কেলের সব ভাই বোনরা বিদেশে থাকার কারণে আঙ্কেলও অস্ট্রেলিয়া চলে যায় এবং প্রায় 8-9 বছর অবিবাহিত থাকে হচ্ছে আন্টি। এবং অবিবাহিত থাকার পরে তিনি আমেরিকায় শিফট করে, আমেরিকায় গিয়ে বিয়ে করে এবং আঙ্কেল অস্ট্রেলিয়ায় বিয়ে করে। তাদের দুজনের ঘরেই এখন সন্তান আছে এবং তার মা লাস্ট পর্যন্ত সম্পত্তি নিয়ে রেখেছিল এবং মারা যাওয়ার সময় সব ডিস্ট্রিবিউট করে, কারণ মারা যাওয়ার সময় সেই জিনটা তাকে তার 4-5 বছর আগে তাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর তার আগের লাইফটা ফিরে আসে। সেই আগের লাইফটা, যে লাইফটা তার অপরিষ্কার থাকলেও কোনো প্রবলেম নাই আর কি, সারাক্ষণ পরিষ্কার করতে হতো না, এরকম লাইফটা পরবর্তী সময় আসে এবং সবাইকে ডেকে তিনি তার জায়গা জমি ডিস্ট্রিবিউট করে দেয়। এবং এমনও দিন গেছে, অনেকে বলেছে যে এই বাসায় অনেকে যে হালুয়া সবাই বলতে সময় হালুয়া বা ইফতার যখন দিতে যেত সবাই খুব ভয় পেত, কারণ বাসা তো দোতলা ছিল, নিচতলাটা পুরো অন্ধকার থাকতো এবং মোস্ট অফ দ্য টাইম ওই বাসায় উঠলে কেউ ভয় পেত। তো ওই দাদিটা কিছুদিন আগে মারা গেছে, খুব বেশি দিন না, খুব রিসেন্টলি মারা গেছে এবং মারা যাওয়ার সময় তিনি সমস্ত সম্পত্তি ডিস্ট্রিবিউট করে যাওয়ার পর এখন সে জায়গায় অ্যাপার্টমেন্ট উঠছে, ভাঙা টাঙা চলছে আর কি। তো সেই জিনটা তাকে ছুড়ে দেওয়ার পরেই প্রবলেমটা মোটামুটি সরে যায়, কিন্তু তার লাইফের সব ধরনের ডিস্ট্রাকশন কিন্তু হয়ে যায় একটা জিনের মাধ্যমে। অনেক বছর আগের কথা, সালটার কথা আমার মনে নেই। দেশে কি কারণে যেন আর্মি নেমেছে। আমাদের গ্রামটা রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ, তাই সেখানেও আর্মি ক্যাম্প হয়েছে। তখন সময় ছিল বর্ষাকাল। একদিন রাতে আমার চাচাতো বোন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই। রাত তখন 2টা বাজে। গ্রামের রাত মানে চারিদিকে অন্ধকার আর বিদঘুটে সব পোকার ডাক। কাকা হুন্ডা বের করে আমাকে বললেন, চল আমরা সাথে করে ডাক্তার নিয়ে আসি। অগত্যা কাকার সাথে বের হলাম বাজারের উদ্দেশ্যে। কিছুদূর আসার পরে দেখলাম একটা আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখে দাঁড় করালো। ভালো মন্দ জিজ্ঞেস করে ছেড়ে দিল। আমরা বাজারে ডাক্তারের ফার্মেসিতে গেলাম, কিন্তু ডাক্তার নেই সেখানে। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট কিছু ওষুধ ধরিয়ে দিয়ে বলল যে ডাক্তার আসলে খবর বলবে বাড়িতে যেতে। আমাদের গায়ে তখন ডাক্তার একজনই ছিলেন, তাই আর অপেক্ষা না করে বাড়ির পথে রওনা দিলাম। কাকা থাকায় চারদিকের বিদঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার আওয়াজে আমি ভয় পাইনি। হঠাৎ কি মনে করে কাকা প্রচন্ডভাবে
পথের মাঝে ব্রেক চাপলেন, আমার দিকে তাকালেন এবং বললেন, তুই কি আমায় কিছু বলেছিস? আমি ভয়ে বললাম, কই না তো। কাকা এদিক সেদিক মাথা ঘুরিয়ে কিছু শোনার চেষ্টা করলেন, কিন্তু আমি প্রথম থেকে কিছু শুনতে পাইনি। হঠাৎ ঘটল আমার জীবনের সেই অভাবনীয় ঘটনা। একটা বোরকা পরিহিত মহিলা কোথা থেকে এসে কাকাকে ধরে কান্না জুড়ে দিল। সেই মহিলাটিকে আমি কখনো দেখিনি আগে। মহিলাটির সাথে দেখি কাকা স্বাভাবিকভাবে কথা বলছে। যাই হোক, তাদের কথার সারাংশ এই যে মহিলাটির বাচ্চা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। এখন পাড়াগায়ে একটা রাস্তায় পাকা ছিল, বাকি বাই রোডগুলো ছিল কাঁচা মাটি। আমি আর কাকা সেই মহিলাটির সাথে তার বাড়ি দিয়ে হাঁটছি, তার বাড়ির দিকে হাঁটছি। হাঁটছি, পথ যেন আর শেষ হয় না। এদিকে আমার প্রচুর তৃষ্ণা পেল। আমি কাকাকে বললাম, কাকা আমি আর হাঁটতে পারবো না। কাকা মহিলাটিকে বললেন, তোমার বাড়ি আর কত দূর? মহিলাটি বলল যে এই তো, আর বেশি না, অল্প। আরো প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমি কাকাকে বললাম, কাকা আমি বাড়ি যাব। তখনই মহিলাটি বলল, আচ্ছা তোমরা ওই আম গাছটির নিচে বসো, আমি তাহলে আমার বাচ্চাকে নিয়ে আসি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কাকা আর আমি আম গাছের নিচে বসলাম। ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগার পরে আমি আমার চোখের সামনে কয়টি পরিচিত উদ্বিগ্ন মুখ দেখলাম। পূর্বের ঘটনাগুলো মনে পড়তে আমার মনে পড়ল আমার তো কোথাও থাকার কথা, অন্য কোথাও থাকার কথা। আম গাছটা আমার কল্পনায় ভেসে উঠল। এইসব ভাবতে ভাবতে যখন হুজুর আর বাবা আমাকে ঘরে ঢুকলেন, হুজুর কি সব বিড়বিড় করে বলে আমার গায়ে ফু দিলেন। মা আমাকে একটা শরবত খাওয়ানোর পর আমার ঘুম এলো। ঘুম থেকে জাগার পর আমি প্রায় স্বাভাবিক হয়ে উঠলাম। মাকে কাকার কথা জিজ্ঞেস করে জানলাম তিনি ভালো আছেন। কাকার ঘরে গিয়ে দেখি তিনি মোটামুটি স্বাভাবিক। তারপর সবার কাছে জানলাম ওই রাতের কথা। সেদিন নাকি কর্দমাক্ত অবস্থায় আমাদের খুঁজে পাওয়া যায় আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 মাইল দূরে আরেকটি গ্রামে। কাকার হুন্ডাটি পাওয়া যায় রাস্তার পাশে একটা ডোবায়। শুনে আমার গায়ে কাটা দিল। ভাবলাম বেঁচে আছি নাকি। কাকা ভাবলেশহীন দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আর ওই মহিলার কোনো অস্তিত্ব বিগত 30 বছরেও ছিল না, কারণ কাকা যখন ছোট ছিলেন তখন ওই মহিলা বিষ খেয়ে মারা যায়। এই ঘটনা আপনাদের কাছে গল্প মনে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমি আমার ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। সেই ঘটনাটি ঘটে গত বছর, মানে 2019 সালের করোনার সময়, মানে লকডাউন যখন পড়ে ওই সময়কার ঘটনাটা। যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ঘটে আমাদের সাথে মানিকগঞ্জের একটা প্রত্যন্ত গ্রামের একটা ভাঙা জমিদার বাড়িকে ঘিরে। এই ঘটনার সাথে আমরা মোট 3 জন। আমি, আমার বন্ধু পাভেল, আমার আরেক বন্ধু ইমরান। তো আমরা বেশ কিছুদিন, মানে লকডাউনের শুরু থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোথাও কোন একটা জায়গাকে এক্সপ্লোর করব, যেটা কিনা মানে কাইন্ড অফ হন্টেড বলতে পারেন আপনি, যে ভৌতিক কোনো জায়গাকে আমরা এক্সপিরিয়েন্স নিতে যাব, যে আসলে ওখানে আদৌ কি ভৌতিক কোনো কিছু ঘটে কিনা, অথবা আমরা কেমন, মানে জিনিসটা কেমন হয়, অনুভূতিটার, আমরা সেই জিনিসটাকে উপলব্ধি করার জন্য আমরা 3 জনে মিলে প্ল্যান করি। তখন আমরা জানতে পারি আমাদের ইমরানের এক পরিচিত ফ্রেন্ড আছে ওই এলাকায়। তো আমরা চিন্তা করি যে ঠিক আছে, আমরা ওই এলাকায় যাব। আমি ওই এলাকার নামটি সঙ্গত কারণেই বলতেছি না, কারণ যদি আমি বলি হয়তোবা উৎসাহবশত অন্য কেউ যেতে পারে। আমি চাই না আর কারো ক্ষতি হোক। তো আমরা যখন যাব তখন কিছু ঘটনা শোনার পরে ইমরানের ফ্রেন্ডের কাছ থেকে ওই এলাকার কিছু ঘটনা শোনার পর থেকে আমরা বলি যে ঠিক আছে, তুই থাক, আমরা আসতেছি, আমরা ওইখানে থাকবো। তো ও আমাদেরকে সাফ মানা করে দেয় উনি, যে আপনারা যদি ওখানে থাকতে চান তাহলে আমি বলবো আপনি এই এলাকায় আইসেন না, আপনাকে ওই এলাকায় আপনারা ওইখানে থাকতে পারবেন না, আমরা থাকতেও দেবো না। তো সেই কারণে আমরা তাদেরকে না জানিয়ে আমরা চলে যাই। আমরা 3 জনে আমরা চলে যাই ওই এলাকায়। আমরা পৌঁছাই সন্ধ্যার একটু আগে, কিন্তু আমরা তখনও জমিদার বাড়ির দিকে ঢুকি না। সন্ধ্যা যখন নামে পুরো গ্রামটা একদম নিস্তব্ধ হয়ে যায়। আর যে রাস্তা দিয়ে আমরা যেতে হবে সে রাস্তা তো মানে একদম নীরব, কিন্তু আমরা
কিছুক্ষণ ওয়েট করি, মানে বেশ কিছুক্ষণ ওয়েট করি যাতে গ্রামের সকল মানুষ যাতে ঘরে পৌঁছে যায়, আমাদের যাতে কেউ না দেখতে পারে যে আমরা ওই জমিদার বাড়িতে গিয়েছি। অলরাইট, মানে গ্রামের লোকজন যদি আপনাদেরকে দেখতো যে আপনারা ওই জমিদার বাড়িতে ঢুকছেন, তাহলে সেখানে আপনারা একটা বাধা পেতেন। জি, তারা আমরা আসলে যেতে দিত না আপনাদেরকে সেই জায়গাটায়। তো আমরা অ্যারাউন্ড 10টা কি 11টার দিকে আমরা জমিদার বাড়িতে পৌঁছাই। মানে আমরা 9:30 10টার দিকে আমরা ওইদিকে হাঁটা শুরু করি জমিদার বাড়ির দিকে। তো প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমরা ওইখানে পৌঁছাই। তো মানে ওইখানে এমন অবস্থা যে সন্ধ্যার পরে ওই রোডে কোনো ভ্যান ট্যান কিছুই পাওয়া যায় না, এতটা প্রত্যন্ত ওই এলাকাটা। তো আমরা যখন পৌঁছাই, পৌঁছানোর পর সেদিন ছিল জ্যোৎস্না, একদম পুরো জ্যোৎস্না ছিল, যে কারণে মানে ওই মানে ভাঙা জমিদার বাড়িটা এতটা মানে মনোমুগ্ধকর লাগছিল আমাদের কাছে বলার বাইরে। মানে যেহেতু একদম চাঁদের আলোতে সবকিছু পরিষ্কার দেখতে সবকিছু পাচ্ছিলেন, পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে যে দিনের আলো কিন্তু একটু কমে গিয়েছে। পুরো সৌন্দর্যটা আপনারা হুম। পাচ্ছিলেন। জি, আমি জমিদার বাড়ির একটু বর্ণনাটা দিয়ে নেই। জমিদার বাড়ির যে রাস্তা দিয়ে আমরা জমিদার বাড়িতে পৌঁছাতে হয়, সেই রাস্তার শেষ মাথা একদম, ও তারপরে কোনো রাস্তা নেই ওই গ্রামের। ঠিক রাস্তা শেষ হওয়ার পরে ছোট্ট একটা মাঠ বলতে পারেন, তারপরেই জমিদার বাড়ি। জমিদার বাড়ির এক পাশে জমিদার বাড়ি সামনে দাঁড়ালে হাতের ডান পাশে একটি পুকুর, ভাঙা পুকুর, আর ঠিক পেছনে কাঠ বাগান। আমরা যেটা মানে অনেকগুলো গাছ লাগালে যা হয়, তো কাঠ বাগান টাইপের একটা আছে ঠিক পিছনেই। আর হাতের বাম পাশে একদম খালি জায়গা, ওইখানে কোনো বসত বাড়ি নেই। এখানে আমরা যখন পরবর্তীতে এই জিনিসটাকে নিয়ে করি, তখন আমরা জানতে পারি কিছু কিছু মানুষ বলে যে এখানে যে জমিদাররা ছিল তাদের মানে আত্মীয় স্বজনদেরকে এখানে পোড়ানো হতো, মানে সনাতন ধর্মে ছিল তারা, তাদেরকে শেষকৃত্য অনুষ্ঠানে ওইখানে করা হতো, যে কারণে ওইখানে সবচেয়ে বেশি অশরীর ঘটনাগুলো ঘটে থাকে। সেই কারণে ওই এলাকার মানুষ ওইখানে কোনো কিছুই করে নাই, মানে গাছ পর্যন্ত লাগায় নাই। তো আরেকটি কথা, কিছু মানুষ মানে এই কথা বলে, আর কিছু মানুষ বলে ওইখানে যে তাদের ঘোড়া টোড়া রাখা হতো। আর আমি আরেকটা কথা বলি, জমিদার বাড়িটা শেষ দিকে মানে যে যখন তাদের জমিদার বাড়িটা মানে পরিত্যক্ত হয়, তার আগে ওইখানে আগুন লেগে যায়, মানে ওই বাড়িটা পোড়া বাড়ি নামে পরিচিত, পোড়া জমিদার বাড়ি বলতে পারেন। অলরাইট, মানে আগুন লাগার পরেই আসলে জমিদার বাড়িটা পরিত্যক্ত হয়। তো আমরা মূল ফটকটা অনেকটা ভাঙা চোরা, মূল ফটকের পাশেই দুটো বট গাছ আছে। তো কিছু নিদর্শন এখন রয়ে গেছে যে এখানে কোন একটা গেট ছিল, মানে অলমোস্ট ভাঙা। আর জমিদার বাড়ির বিল্ডিংটা সম্পর্কে আমি যদি বলি, তৃতীয় তলা ছিল, মোট তিনতলা ছিল। তৃতীয় তলাটা একদমই ধসে গিয়েছে, দ্বিতীয় তলা আংশিক ভাঙা, প্রথম তলাটা অনেকটা ঠিক আছে। আর পুরো বিল্ডিংটাই পরগাছা দিয়ে ভর্তি। আর আমরা যখন গেট দিয়ে প্রবেশ করি, মানে মাঠের মাঝখানে থাকি, তখন আমাদের মনে হচ্ছিল যে আমরা এই কোন জায়গায় আসলাম, এটা কি আদৌ মানে মানে অনেক উৎফুল্ল মনে হচ্ছিল জিনিসটা, মানে কেমন একটা পোড়া বাড়ি, এখানে আসলাম কি বা দেখতে পাবো, মানে অনেকটা জীবন্ত বলতে পারেন, জীবন্ত বাড়ি মনে হচ্ছিল। তো আমরা যখন প্রথমে যখন ঢুকি, আমরা চাচ্ছিলাম যে আমরা ওখানে ভিতরে ঢুকে আমরা কিছু ছবি তুলবো। আমার কাছে কিছু ছবি আছে, আমি সঙ্গত কারণেই এই জিনিসগুলো পাবলিশ করিনি। তো আমরা ছবি তুলতেছিলাম, আর আমাদের হাতে যে ফোনগুলো ছিল, এক্সট্রা ফোন ছিল কয়েকজনের কাছে, 2জনের কাছেই এক্সট্রা ফোন ছিল। ওই ফোন দিয়ে মানে টর্চ লাইট হিসেবে আমরা সেটাকে ইউজ করতেছিলাম। আমরা পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম যে কেমন বাড়িটা ছিল আসলে, মানে কিভাবে তার জীবনযাপন করতো, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করতেছিলাম। কারণ এই বাড়িতে মানে বলতে পারেন কেউ ঢুকে না বললেই চলে, যে কারণে আমরা এক্সপ্লোর করতে আমরা বেশি আগ্রহ হই। তো আমরা ভেতরে ঢোকার পরে যেটা বুঝতে পারি যে প্রথম যে রুমটা, সে রুমটা মানে বসার জন্য ইউজ করা হতো। তারপরেই তাদের কি মন্দির বলতে পারেন, ঘরোয়া মন্দির যেটাকে বলি, মানে পুজো স্থান, সেটা ছিল। আর তারপরে ছিল থাকার মতো ঘর। আর প্রত্যেকটা রুমেই জানালা দরজা আছে, আর দরজা জানালাগুলো একদমই ভাঙা,
নাই বললেই চলে। কয়েক জায়গায় যে লোহার শিক গোলা থাকে সেইগুলা এখনো রয়েছে, বাট প্রচন্ড পরিমাণ জং ধরে গেছে। তো আমরা প্রথম তলা ঘোরাঘুরি করা শেষ করার পরে আমরা দ্বিতীয় তলাতে যাব। সিঁড়িটা অলমোস্ট ভাঙা, খুব সাবধানে আমাদেরকে উপরে উঠতে হচ্ছিল। তো আমরা যখন দ্বিতীয় তলায় পৌঁছাই তখন মাঝরাত বলতে পারেন আপনি, শেষ রাতের একটু আগে, মাঝরাত হয়ে গিয়েছে। অলরাইট। তো আমরা দ্বিতীয় তলায় ঘুরতে থাকি, মানে আংশিক ভাঙা আমি বলেছিলাম। আর দ্বিতীয় তলায় ছাদের একটা ফুটো আছে, অনেক বেশ বড় একটা ফুটো। সেই ফুটো দিয়ে মানে চাঁদের আলো ভিতরে ঢুকতেছিল। তো যে কারণে আমরা ফোনের টর্চ গুলা অফ করে দিই, কারণ আমরা চাচ্ছিলাম যে প্রকৃতি যেভাবে দেখাচ্ছে আমাদেরকে সেভাবে দেখতে। তো সবার ফোনের টর্চ গুলো অফ করে দেই। অফ করে দেওয়ার পরে যখন আমরা তিনজন তিন দিকে স্প্লিট হয়ে গেলাম, তিন দিকে চলে গেলাম, ঠিক কিছু মুহূর্ত পরেই মানে কোনো একটা জিনিস মাটিতে পড়ার পর, মাটিতে পড়ার শব্দ, আর হুট করে মানে দৌড় দেওয়ার শব্দ, পায়ে জুতার শব্দ পাই আমরা। পরে পিছনে তাকিয়ে দেখি ইমরান নেই। ও মাই গড, মানে আপনাদের তিনজনের একজন নেই? জি, তিনটা বন্ধুর মধ্যে একটা বন্ধু ততক্ষণে নাই। মানে হয়তোবা সে হোঁচট খায় কোনো কিছুর সাথে, হোঁচট খাওয়ার পর সে কোনো একদিকে দৌড় দেয়, আমরা দেখতে পারিনি সে কোথায় গিয়েছে। সে আপনাদের চোখের সীমানার বাইরে চলে যায়, সীমানার বাইরে চলে দৃষ্টির মধ্যে সে ছিল না। জি, আমরা ওই রুমে তাকে দেখতে পাচ্ছিলাম না। তো আমরা চিন্তা করি যে আসলে ইমরান এভাবে দৌড় দিল কেন, মানে কেমন হলো যে, মানে কারণ কোন একটা জিনিস ঘটনা ঘটলে আমাদের সাথে ঘটার কথা, কিন্তু শুধু ইমরান এভাবে দৌড় দিল। কারণ আমাদের মধ্যে ইমরান ছিল সবচেয়ে সাহসী একটা ছেলে। আমাদের মধ্যে আমরা বাকি দুজন যে ছিলাম, আমাদের চেয়ে সবচেয়ে বেশি সাহসী ছিল ও, আর ও এইভাবে দৌড় দিল। তখন আমরা মানে ভয় পেয়ে যাই দুজনে, আমি আর পাবেল। তো আমি আর পাবেল কাছাকাছি চলে আসি যে কি হয়েছে। যখন আমরা দেখার চেষ্টা করি যে আসলে কি ও সিঁড়ি ঘরে দিয়ে গিয়েছে, তখন আমার চোখটা হঠাৎ করে ভাঙা ওই ছাদে ফুটোর কথা বললাম আপনাকে, সেই ফুটোর দিকে আমার চোখ যায়। সেখানে একটা অশরীর কিছু একটা ছিল, যেটার অবয়ব দেখে মানে আমি, যেটা চেহারাটা দেখে আমি মানে হতভম্ব হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। মানে সেই অশরীরটা আর কেউ না, এই অশরীরটা হুবহু ইমরানের মতো দেখতে। ও মাই গড, মানে আপনি দেখতে পাচ্ছিলেন দোতলায় দাঁড়িয়ে যে তিনতলার ছাদের যে ভাঙা অংশটা আছে সেখান থেকে জি, ইমরান দাঁড়িয়ে আছে, ইমরান যেখানে দাঁড়িয়ে আছে। একটু আগে দৌড় আপনি দিয়ে। বললেন যে দৌড় দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে, সে ছাদের উপরে। জি জি জি, সে ছাদের উপরে। আরেকটা কথা, তৃতীয় তলায় যাওয়ার কোনো ওয়ে নাই আমাদের, কারণ তৃতীয় তলায় উঠবো যে সিঁড়িটা একদমই ভাঙা, সেখান দিয়ে কোনো মানুষের পক্ষেই মানে সম্ভব না ওইখানে যাওয়া, আর এত তাড়াতাড়ি যাওয়া। অলরাইট, তার মানে আপনাদের সেই বন্ধুর উপরে আসলে কিছু একটা হয়েছিল, যেটা আমি এখন বুঝতে পারছি। পরবর্তীতে আমি আর পাভেল দুজনে কাঁধে হাত দিয়ে আমরা চিন্তা করি, মানে দুজনে সেই অশরীর দৃষ্টির দিকে তাকিয়ে আছি, অশরীর মানে অবয়বের দিকে। কারণ আমাদের বন্ধু এইভাবে মানে আমরা হারাতে চাই না, কারণ আমরা বাসায় কিছু বলে আসিনি। তো কোনো কিছু একটা হয়ে গেলে সেই মানে জবাব দেওয়ার মতো আমাদের মুখ থাকবে না। তো সেই অবয়বটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই অবয়বটা যখন আমাদের দিকে তাকায়, তো আস্তে করে সে পিছন দিকে চলে যায়। আমি বলবো মানে আমাদের চোখের আড়াল হয়ে যায় সেই অবয়বটা, আমরা সেই অবয়বটাকে দেখতে পাচ্ছিলাম না। তার কোনো আপনাদের দিকে তাকানোর কথা বললেন, আপনাদের দিকে তাকানোর পরে তার কোনো রকমের মুভমেন্ট ছিল না? না না না, সে জাস্ট মানে চোখের পলকে বলবো না, আস্তে আস্তে মানে কোন একটা ফুটোর দিক দিয়ে আমরা এক পাশ থেকে দেখছি, সে আরেক পাশে ফুটো অপর পাশে সে আস্তে করে পিছনের দিকে মানে চলে গেল, যাতে মানে আমাদের দৃষ্টির বাহিরে চলে গেল, এক কথায় বলতে। অলরাইট। তো তখন আমাদের মানে আমরা দুজনই খুব ভয় পেয়ে যাই। তখন আমরা চিন্তা করি যে আচ্ছা, ইমরান কি আসলে মানে আদৌ কি সে ছাদে নাকি সে নিচে চলে গিয়েছে? কারণ আমি আপনাকে বললাম তৃতীয় তলায় যাওয়ার কোনো ওয়ে নাই, কোনো ব্যবস্থা নেই। তো আমরা চিন্তা করলাম যে আমরা ধরে নিয়েছিলাম সেই অশরীরটা ছিল কোনো একটা অশরীর, আর ইমরান হয়তোবা সে নিচে চলে গিয়েছে কোনো কিছু ওই অশরীরকে দেখে। তো আমরা ফোনের টর্চ লাইট গুলো আবার জ্বালিয়ে ইমরানকে খুঁজতে থাকি। পাশে একটা রুম ছিল, সেই রুমে খুঁজতে থাকি।
যখন আমরা না পাই, আমরা চিন্তা করি যে আমরা ওই দোতলায় থেকে যতটুকু মানে আমাদের দৃষ্টিতে আসে বাহিরে, আমি বলেছিলাম ভাঙা জানালা আছে, তো বাহিরে যতটুকু দৃষ্টিতে আসে আমরা খোঁজার চেষ্টা করতেছিলাম। তো দুজনেই একসাথে ছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম না যে দুজন যদি আমরা আলাদা হই, যাতে আমাদের মানে কোনো আলাদা না হই। আমরা যে আলাদা হই, হয়তো বা কোনো একটা অশরীরী আমাদেরকে ভর করতে মানে তাড়াতাড়ি ভর করতে পারবে। যতক্ষণ আমরা দুজন একসাথে থাকবো, মানে আমরা দুজন সাহসিকতার পরিচয় দেই, একজন আরেকজনকে সাহস দেই, তাহলে হয়তো বা আমাদেরকে অশরীর মানে কোনো অ্যাটাক করবে না, হয়তো বা। সেই সম্ভাবনা নিয়ে আমরা ইমরানকে জানালে দেখতে দেখতে আমরা খুঁজতে থাকি। তো আমি আপনাকে যে বলেছিলাম যে জমিদার বাড়ি ঢোকার ঠিক ডান পাশে একটা পুকুর ছিল। তো আমরা যখন পুকুরের পাশে যে জানালাটা আছে ওইটার দিকে তাকাই, তখন আমরা দেখতে পারি একটা নববধূর সাজে বলতে পারেন একটা মহিলা খাটের মধ্যে বসে আছে। সে পুকুর সম্পর্কে আমি যদি বলি, সেই পুকুরে 3 থেকে 4টি কুয়ো আছে। আমি যতটুকু জানতে পেরেছি গ্রামের মানুষের সাথে কথা বলে, সেই পুকুরে 3 থেকে 4টি কুয়ো, এবং সেই পুকুরে পানি কখনো শুকায় না, আজ আচ্ছা, পর্যন্ত কুয়ো শুকায়নি। বলতে আপনি বলছেন যে পুকুরের নিচ থেকে এমন কোন 3 থেকে 4টা উৎস রয়েছে যেখান থেকে আসলে কন্টিনিউয়াসলি পানি আসতে জি, থাকে, জি, জি। এবং এমন কিছু পুকুরের ঘটনা আমি আগেও শুনেছি। তারপর আর সেই পুকুরে কেউ গোসল করে না, এত Alright. স্বচ্ছ পানি, তারপরে কেউ গোসল করে না। কিন্তু আপনি বলছিলেন যে সেখানে আপনি একজন নববধূকে দেখছেন, জি। সেটা কিভাবে? উম, মানে আমরা যে নববধূকে দেখছিলাম, সেই নববধূ মানে খুবই মানে বলবো না যে সাজসজ্জায় সজ্জিত ছিল, কিন্তু লাল বেনারসি শাড়ি যেটা পরে থাকে নববধূরা, আমি যতটুকু জানি সেই লাল বেনারসি শাড়ির মতো কোনো একটা কিছু পরেছিল, এবং চাঁদের আলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, তার ব্যাক সাইডটা আমরা দেখতে পাচ্ছিলাম, সে পুকুরের দিকে মুখ করে বসেছিল। ও মাই গড। তো আমরা তখন আমরা প্রথম ঘটনার কথা চিন্তা করি যে যে আমাদের সাথে এর আগে আমরা ইমরানকে কোন একটা অশরীর মানে ইমরানের চেহারা নকল করে সে দাঁড়িয়েছিল, সে আমাদেরকে হয়তো বা আমাদের কোনো ক্ষতি করবে না। আর ততক্ষণে আমাদের মনে মানে আমরা বুঝে গিয়েছিলাম যে এখানে অশরীর একজন অশরীর নাই, একটা অশরীর না, এখানে অসংখ্য অশরীর মানে আত্মা বলতে পারেন অথবা ভূত বলতে পারেন, আপনি যেটাই বলবেন, অনেকগুলো রয়েছে। তো আমরা চিন্তা করি যে আচ্ছা আমাদেরকে এখন এখান থেকে বের হতে হবে এবং কি ইমরানকে বাঁচাতে হবে। তো আমরা যখন আমরা খুঁজে পাই না, তো আমরা চিন্তা করি আমরা নিচতলায় নেমে আমরা গ্রামের দিকে চলে যাব এবং কি গ্রামের মানুষদেরকে জানাবো যে আমরা এই কাজ করে ফেলেছি, আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, তো আমাদেরকে সাহায্য করুন। সেই কারণে আমরা খুবই মানে একটা কথা কি মজার একটা কথা এখানে, যে আমরা প্রত্যেকটা পা ফেলছিলাম খুবই ক্যালকুলেশন করে, যে আমরা কি এখান থেকে মানে যদি আমরা সামনে যদি ইমরানকে দেখে ফেলি অথবা সেই ইমরানের অবয়বকে দেখে ফেলি, আমরা কি এখান থেকে ফল ব্যাক করতে পারবো, আমরা কি পিছনের দিকে দৌড়ে দিতে পারবো, আমরা সেই চিন্তা করে আমরা প্রত্যেকটা পা ফেলছিলাম। মানে মনে হচ্ছিল যে পৃথিবীর সকল হিসাব নিকাশ করে আমরা পা ফেলছি। তো আমরা যখন নিচতলায় নেমে যাই এবং ওই ভবনটা থেকে বের হয়ে যাই, যখন মানে মনে অজান্তে আমি ওই ভবনটার দিকে তাকাই, ওই বিল্ডিংটার দিকে তাকাই, তো তখন মনে হচ্ছিল যে এই বিল্ডিংটা যতটা স্বচ্ছ মনে হচ্ছিল যে জীবিত একটা ভবন বিল্ডিং বলতে পারেন, তো এখন মনে হচ্ছে যে পুরো বিল্ডিংটা একটা মৃত্যুপুরী।